একজন অপরাধীকে ডিটেকটিভ পোয়ারো আর ইন্সপেক্টর মিলে জেলে নিয়ে যাচ্ছিল। সেই সময় ইন্সপেক্টর হাসির ছলেই বলে যে আজকের রাতটা এবং জায়গাটা একেবারে পারফেক্ট খুন করার জন্য। পরের দিন ঠিক সেই সময় সেই জায়গাতেই খুন হয় একজন। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম আস্তাবলে খুন। গল্পটি লিখেছেন আগাথা ক্রিস্টি। মিস্ট্রি অব দ্য ড্রেসিং কেস নামে প্রকাশিত হয় 1936 সালে গল্পটি। গল্প পাঠে রয়েছে শুভ, কৌশিক, চন্দন আর আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প বা অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। স্যার, লোকটার জন্য কি কিছুই খরচ করবেন না? দাঁত বার করে হাসলো বাচ্চা ছেলেটি। নিশ্চয়ই নয়। চিফ ইন্সপেক্টর জ্যাব দৃঢ়তার সঙ্গে বললেন, বৎস, এখানে দেখো। এখানে প্রধান রাস্তা ছেড়ে দুটো লোক অপেক্ষাকৃত শান্ত একটা আস্তাবলের পাশ দিয়ে হেঁটে যেতে থাকে। পোয়ারোর ফ্ল্যাটে যাওয়ার জন্য শর্টকাট রাস্তা ধরল তারা। আকাশে তখন একটিও তারা ছিল না। সব মেঘে ঢাকা পড়ে গেছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক, বৃষ্টির পূর্বাভাস। নিশুতি রাত, নিস্তেজ পাড়া। খুনের পক্ষে এটা একটা শুভরাত্রি। পেশাদারি স্বার্থের সঙ্গে জ্যাব মন্তব্য করল, এই মুহূর্তে এমন এক রাত্রে এখানে গুলির আওয়াজ হলে কেউ শুনতেও পাবে না। কি বলো? আমার ধারণা অন্যরকম, বলতে পারেন অদ্ভুত সেই ধারণা। পোয়ারো প্রত্যুত্তরে বলল, বেশিরভাগ অপরাধীরা এইরকম পরিবেশের সুযোগ নেয় না। জানো পড়ো, এক এক সময় আমার কি মনে হয় জানো, একদিন তুমি হয়তো কাউকে খুন করে বসবে। খুন? হ্যাঁ, আমি দেখতে চাই খুনের পরিবেশ তুমি কি করে তৈরি করো। প্রিয় জ্যাব, আমি যদি একান্তই খুন করি সেটা দেখার সৌভাগ্য আপনার হবে না। সম্ভবত আপনি জানতেও পারবেন না একটা খুন হয়েছিল। তুমি আমার খুদে শয়তান, তাই না? শুভরাত্রি, বাই। পরদিন সকাল 11টায় পোয়ারো টেলিফোনটা ঝনঝন শব্দে বেজে উঠল। হ্যালো? কে? পড়া কথা বলছো? হ্যাঁ, আপনার অনুমানই ঠিক। আমি জ্যাব বলছি। মনে আছে তোমার, গতকাল রাতে বার্সেলে গার্ডস মিউজের পথ ধরে আমরা হেঁটে আসছিলাম। আমরা তখন আলোচনা করছিলাম অমন নিস্তব্ধ পাড়ায় জল ঝড়ের রাত্রে কেউ কাউকে গুলি করলেও কারোর কানে সে গুলির আওয়াজ পৌঁছতে পারে না। মনে আছে? নিশ্চয়ই, খুব মনে আছে। ভালো কথা। সেই নিস্তব্ধ আস্তাবলের পাড়ায় একজন আত্মহত্যা করেছে। 14 নং ফ্ল্যাট, যুবতী বিধবা মিসেস অ্যালেন। আমি এখনই সেখানে যাচ্ছি, আসতে চাও? মাফ করবেন বন্ধু, এইসব আত্মহত্যার কেসে আমাকে আবার কেন? আপনার ছেলেদের মধ্যেই কাউকে সঙ্গে নিন। তারা হয়তো স্মার্ট বুদ্ধিমান হতে পারে, কিন্তু এ কাজের জন্য কেউ উপযুক্ত নয়। তাছাড়া সত্যি কথা বলতে কি, আমাদের ডাক্তারের ধারণা এর মধ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে থাকলেও থাকতে পারে। আসবে তুমি? তুমি এলে আমি খুশি হব। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই যাব। ঠিকানাটা কি বললেন? 14 নম্বর? হ্যাঁ, ঠিক তাই। 14 নম্বর বার্সলে পোয়ারো পৌঁছানোর সঙ্গে সঙ্গেই জ্যাপের গাড়িও এসে থামল। জ্যাপের সঙ্গে আরও 3 জন। কৌতূহলী জনতার ভিড় চোখে পড়ার মতো। আশেপাশের ফ্ল্যাটের বাসিন্দা, সোফার, তাদের স্ত্রী, ভবঘুরে ছেলে ছোকরার দল, সবাই বিস্ময় ভরা চোখে তাকিয়েছিল 14 নম্বর ফ্ল্যাটটার দিকে। একজন পুলিশ কনস্টেবল সিঁড়ির মুখে দাঁড়িয়ে তার সাধ্যমতো সেই ভিড় সামলাবার চেষ্টা করছিল। ইন্সপেক্টরের দিকে এগিয়ে এলো কয়েকজন। তোমাদের এখন বলার কিছু নেই। চিফ ইন্সপেক্টর জ্যাব কোনো ভূমিকা না করে তাদের একপাশে সরিয়ে দিয়ে সামনের দিকে তাকাতেই পোয়ারোর সঙ্গে তার দৃষ্টি বিনিময় হয়ে গেল। ওহ, তুমি তাহলে এসে গেছো। চলো ভিতরে যাওয়া যাক। তারা দ্রুত এগিয়ে চলল। সঙ্গে সঙ্গে তাদের পেছনের দরজা বন্ধ হয়ে গেল। তারা দেখল সিঁড়ির ধাপে একজন এসে দাঁড়িয়ে রয়েছে। জ্যাবকে চিনতে পেরে সে বলল, ওপরে উঠে আসুন স্যার। জ্যাব এবং পোয়ারো সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকলো। অতঃপর বাঁদিকের একটা দরজা খুলে দিল লোকটা।
একটা ছোট শয়নকক্ষ। ভাবলাম আপনার আসার আগে ঘটনাস্থলটা ঘুরে দেখি। আপনারও তো ইচ্ছে ছিল নিশ্চয়ই, তাই না স্যার? হ্যাঁ, তুমি ঠিক ভেবেছ। জেমসন সংক্ষেপে ঘটনার বিবরণ দিতে শুরু করলো। নিহত মহিলার নাম মিসেস অ্যালেন স্যার। তিনি তার বান্ধবী মিস লিথের সঙ্গে এখানে থাকতেন। মিস লিথ আজই মফস্বল থেকে ফিরে আসে। তার কাছে একটা আলাদা চাবি থাকতো। ঘরে ঢুকে কাউকে দেখতে না পেয়ে অবাক হয় সে। 9টার সময় ঘরের কাজ করার জন্য একজন পরিচারিকা আসার কথা, তাকেও দেখা গেল না। প্রথমে সে তার নিজের ঘরে যায়, এটা হলো তারই ঘর। তারপর বন্ধুকে দেখতে না পেয়ে সে মিসেস অ্যালেনের ঘরে যায়। ভিতর থেকে দরজা বন্ধ ছিল। দরজার হাতলে ঝাঁকুনি দিল প্রথমে সে। সাড়া না পেয়ে মৃদু চিৎকার করে দরজায় নক করলো, কিন্তু তাতেও কোনো সারা শব্দ পাওয়া গেল না। শেষে দারুণ ভয় পেয়ে পুলিশ স্টেশনে ফোন করে সে। তখন সকাল 10:45। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা এখানে ছুটে আসি এবং দরজা ভেঙে ঘরে ঢুকতে বাধ্য হই। মিসেস অ্যালেন মেঝের উপরে পড়েছিলেন। তার মাথায় গুলির আঘাতের চিহ্ন ছিল। তার হাতে .25 ওয়েবলি অটোমেটিক দেখে বুঝতে অসুবিধা হয়নি যে তিনি আত্মহত্যা করেছেন। তা মিস স্প্লেন্ডারলিথ এখন কোথায়? নিচে বসবার ঘরে। তাকে একবার দেখেই আমার মনে হয়েছে স্যার, মেয়েটি যেমন শান্ত তেমনই বুদ্ধিমতী এবং করিতকর্মা। আমি তার সঙ্গে এক্ষুনি একবার কথা বলতে চাই। ব্রেটের সঙ্গে দেখা হলেই ভালো হয়। পোয়ারোকে সঙ্গে নিয়ে বিপরীত দিকের একটা ঘরে ঢুকলেন তিনি। একজন বয়স্ক লম্বাটে লোক তার দিকে তাকিয়ে মাথা নাড়ল। হ্যালো জ্যাপ, আপনাকে এখানে দেখতে পেয়ে আমি বেশ খুশি। ব্যাপারটা বড়ই অদ্ভুত বলে মনে হচ্ছে আমার কাছে। জ্যাপ তার দিকে এগিয়ে যায়। ওদিকে পরে চকিতে একবার ঘরের চারিদিকে দেখে নেয়। আগের ঘরের তুলনায় সেই ঘরটা অনেক বড়। এই ঘরটা বেডরুম কাম সিটিং রুম। রূপলি রঙের দেওয়ালগুলো, সিলিংয়ের রং পান্না সবুজ। ঘরের একপাশে একটি ডিভান, ডিভানের ওপর সবুজ রঙের সিল্কের চাদর এবং সোনালি ও রূপলি রঙের কুশন পড়ে থাকতে দেখা যায়। ঘরের আসবাব বলতে একটা অ্যান্টিক আখরোট কাঠের টেবিল আর অনেকগুলো আধুনিক ডিজাইনের চেয়ার। একটা কাঁচ পাতার টেবিলের ওপর ছাইদান, আর ছাইদানে অনেকগুলো আধপোড়া সিগারেটের অংশ চোখে পড়ার মতো। বাতাস সে ঘরে ছিল না বললেই চলে। পোয়ারো জোরে জোরে নিঃশ্বাস নিল। মেঝের উপর মিসেস অ্যালেনের মৃতদেহটা যে অবস্থায় পড়েছিল দেখে মনে হয় তিনি একটা চেয়ার থেকে পড়ে গিয়ে থাকবেন। তিনি যুবতী, বয়স 27-এর বেশি নয়। তার মাথার চুলগুলো বেশ সুন্দর বলা যেতে পারে। মুখে প্রসাধনের ছাপ যৎ সামান্য। সুন্দর চিন্তিত মুখে সম্ভবত বিস্ময়ের ছাপ স্পষ্ট। মাথার বাঁদিকে রক্ত জমাট বেঁধে কালচে হয়ে গেছে। ডান হাতের মুঠোয় পিস্তল। মৃত্যুর আগে পর্যন্ত তিনি পিস্তলটা জোরে শক্ত করে ধরে রাখতে চেয়ে থাকবেন। এখন সেই বন্ধন একটু শিথিল। পরনে অতি সাধারণ ফ্রক। ব্যাপারটা কি বলো তো? আচ্ছা ব্রেট, তোমার কি মনে হয় এর মধ্যে কোনো গন্ডগোল আছে? কথার ফাঁকে ফাঁকে মেয়েটির মৃতদেহের দিকে আর চোখে তাকিয়েছিলেন জ্যাপ। সব ঠিক আছে, বলল ডক্টর গ্রেট। উনি যদি নিজে গুলি করে থাকেন সম্ভবত চেয়ার থেকে পড়ে গিয়ে থাকবেন ওই জায়গায়। দরজা জানলা ভেতর থেকে বন্ধ ছিল তখন। তুমি যা বললে মেনে নিলাম, সব ঠিক। তাহলে গন্ডগোলটাই বা কোথায়? পিস্তলটার দিকে একবার তাকিয়ে দেখুন। আমি ওটায় হাত দিইনি। ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের জন্য অপেক্ষা করছি। তবেই আপনি দেখে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। পোয়ারো এবং জ্যাপ দুজনে হাঁটু গেড়ে খুব কাছ থেকে পিস্তলটা পরীক্ষা করে দেখল। হ্যাঁ, তুমি কি বলতে চাইছো এবার বুঝতে পারছি। ওর হাতে ওটা বাঁকা অবস্থায় রয়েছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে উনি ওটা ধরে আছেন, কিন্তু আসলে উনি ওটা ওর হাতের মুঠোয় ধরে রাখেননি। আর কিছু তোমার বলার আছে? পিস্তলটা ওর ডান হাতে দেখতে পাচ্ছেন। এখন মিসেস অ্যালেনের ক্ষতস্থানটা ভালো করে লক্ষ্য করে দেখুন। বাঁ কানের ঠিক ওপরে পিস্তলের নলটা চেপে ধরা হয়েছিল। এবার বাঁ কানের দিকে নজর দিন। হ্যাঁ, তোমার অনুমানে ঠিক ব্রেট। তিনি তার ডান হাতে পিস্তলটা ধরে রেখে ঠিক ওই জায়গায় কখনোই গুলি করতে পারেন না। হ্যাঁ, একেবারেই অসম্ভব আমি বলবো। ধরে নিলাম যে আপনি আপনার হাতটা যে কোনো দিকে ঘোরাতে পারেন, কিন্তু তাই বলে আপনি ওই মেয়েটির মতন ওভাবে গুলি করতে পারবেন না। তাহলে এটাই স্পষ্ট যে অন্য কেউ তাকে গুলি করে এমনভাবে ব্যাপারটা সাজিয়ে রেখে যায় যে দেখে শুনে মনে হয় তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু এখন কথা হচ্ছে ঘরের দরজা জানলা সব তো বন্ধ ছিল। তাহলে এবার ইন্সপেক্টর জেমসন উত্তর দিল। স্যার, জানলা ভিতর থেকে বন্ধ ছিল আর দরজাও লক করা ছিল, কিন্তু চাবি আমরা খুঁজে পাইনি। জ্যাপ মাথা নেড়ে সায় দিলেন।
হ্যাঁ, এটা একটা মারাত্মক ভুল। চলে যাওয়ার সময় যেই দরজা লক করে যাক না কেন, সে হয়তো ভেবে থাকবে চাবির অভাবটা নজরে পড়বে না। পোয়ারো আপন মনে বিড়বিড় করে বলল, ব্যাপারটা কি এতই সহজ? এসো পড়ো, তুমি তোমার অসাধারণ বুদ্ধি দিয়ে সবাইকে বিচার করতে যেও না। সত্যি কথা বলতে কি, ছোটখাটো কয়েকটা ব্যাপার এড়িয়ে যাওয়া উচিত ছিল, তা নিয়ে মাথা ঘামানো ঠিক নয়। এখানকার চিত্রটা এরকম যে দরজা বন্ধ ছিল, পুলিশের লোকেরা দরজা ভেঙেছে, দরজা ভেঙে ঘরে ঢুকেই দেখা গেছে সেখানে একজন মহিলা মৃত অবস্থায় পড়ে আছেন, তার হাতে একটি পিস্তল। এটা একটা পরিষ্কার আত্মহত্যার কেস। আত্মহত্যা করবার জন্যই তিনি দরজা লক করে থাকবেন হয়তো। তারা চাবির খোঁজ বড় একটা করেনি। আসলে মিস প্লেনারলিথ পুলিশে খবর দিয়ে বুদ্ধির পরিচয় দিয়েছেন। তিনি হয়তো একজন কিংবা দুজন লোফারকে সঙ্গে নিয়ে দরজা ভাঙার ব্যবস্থা করেন, তখন চাবির প্রশ্নটা একবারেই মনে হয়নি। হ্যাঁ, আমার অনুমান সেটা ঠিক। এরকম প্রতিক্রিয়া বহু লোকেরই হয়ে থাকে। পুলিশই তাদের শেষ আশা ভরসা, তাই নয় কি? তোমার মনে এখনও কি কোনো দ্বন্দ্ব আছে? আমি ওর হাতের কবজির ঘড়িটা দেখছিলাম। আঙুল দিয়ে স্পর্শ করল সে সেটা। দামি জুয়েল লাগানো কবজি ঘড়ি মেয়েটার হাতে, সেই হাতেই ধরা ছিল পিস্তলটা। ঘড়িটা কিনতে অনেক টাকাই খরচ হয়েছে নিশ্চয়ই, এদিকটার কথাও তাহলে ভাবতে হয়। হ্যাঁ, এ ব্যাপারে সেই সম্ভাবনার কথাটা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। এবার পোয়ারো সেই লেখার টেবিলটার দিকে ধীরে ধীরে এগিয়ে গেল। টেবিলের সামনের দিকে ফ্ল্যাপটা নামানো ছিল, টেবিলের সঙ্গে সেটা সুন্দরভাবে ম্যাচ করেছে। টেবিলের মাঝখানে একটা বড় আকারের কালির দোয়াত, কালিচোষা ব্লটিং পেপার, ব্লটারের বাদিকে কাঁচের পেন ড্র, ট্রের উপর একটি রূপলি রঙের পেন হোল্ডার, সবুজ রঙের মোমের স্টিক, একটি পেন্সিল আর দুটো স্ট্যাম্প। এছাড়া ডান দিকে রয়েছে একটি ক্যালেন্ডার, তাতে সপ্তাহ, দিন, তারিখ এবং মাসের নির্দেশ ছিল। কাচের একটি পেন স্ট্যান্ড চোখে পড়ে, আরও চোখে পড়ে সেখান থেকে একটা সুদৃশ্য পাখির পালকের কলম। সেই কলমটার ব্যাপারে পোয়ারোকে খুব আগ্রহী বলে মনে হলো। কলমটা পেন স্ট্যান্ড থেকে তুলে নিয়ে মনোযোগ সহকারে দেখতে থাকে সে। কালির দাগ নেই, তার মানে কলমটা তখনও অব্যবহৃত। তবে রূপোর পেন হোল্ডারে কালির দাগটা স্পষ্ট, অর্থাৎ সেটা ব্যবহৃত। ডেট ক্যালেন্ডারের ওপর তার চোখের দৃষ্টি যেন স্থির হয়ে যায়, পলক পড়ে না। জ্যাব তার মনের কথা টের পেয়েই বললেন, মঙ্গলবার 5ই নভেম্বর, তার মানে গতকাল। কতক্ষণ হলো উনি মারা গেছেন ডক্টর? গতকাল রাত 11:33 উনি খুন হন। আমি দুঃখিত, তোমার যত সব ভ্রান্ত ধারণা। আসলে রাত 11টা হচ্ছে এমন একটি সন্ধিক্ষণ যে সেটা যে কোনো দিন ধরা যেতে পারে, অর্থাৎ মঙ্গলবার কিংবা বুধবার, যে কোনো দিনই হতে পারে। ওহো, আমি ভেবেছিলাম কবজি ঘড়িটা বুঝি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেটা বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু সেটা বন্ধ হয়েছে 4:15। আর আমার ধারণা সম্ভবত 4:15 সময় উনি খুন হতে পারেন না। ওসব কথা মন থেকে ভুলে যাও। ওদিকে ব্লটারের কভারটা উল্টালো পোয়ারো। ভালো মতলব, তবে কোনো আশা নেই। উল্টো দিকেও সাদা, ধবধবে সাদা, কোনো কালির চিহ্ন নেই। পরবর্তী ব্লটারটাও অব্যবহৃত। কিছুই নেই ওখানে। না, এ এক বিচিত্র ঘটনা। তুমি কি মনে করো, কেউ আত্মহত্যা করলেই সাধারণত তার স্বীকারোক্তি লিখে রেখে যায়? হ্যাঁ, ঠিক তাই। কেন? একটা প্রমাণই আত্মহত্যার যথেষ্ট কারণ হতে পারে না? আমি আমার লোকেদের কাজ চালিয়ে যেতে বলেছি। চলো নিচে গিয়ে মিস প্লেন্ডারলিথের ইন্টারভিউটা নেওয়া যাক। পড়ো, তুমি আসছো তো? এরপর পোয়ারো আর জ্যাব চলে এলো বড় সাইজের একটি বসার ঘরে। সেখানে ছিল একজন 25-26 বছরের যুবতী আর একজন বয়স্ক মহিলা। মিসেস প্লেন্ডারলিথ? আগুয়ান জ্যাব জিজ্ঞাসা করলেন। যুবতী মাথা নেড়ে জবাব দিল, হ্যাঁ, এ নাম আমারই। আর উনি হলেন মিসেস পিয়ার্স। উনি প্রতিদিন আসেন আমাদের কাজ করার জন্য। জ্যাব মিসেস পিয়ার্সকে বললেন, এখন আপনাকে কিচেনে গিয়ে ইন্সপেক্টর জেমসনের কাছে আপনার জবাববন্দি দিতে হবে সংক্ষেপে। বাঘপটু মিসেস পিয়ার্সের হাত থেকে রক্ষা পেয়েই জ্যাব এবার যুবতীর দিকে মনোযোগ দিলেন। আমি চিফ ইন্সপেক্টর জ্যাব। দেখুন মিস প্লেন্ডারলিথ, এখন আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আমাদের কাছে সব খুলে বলুন দয়া করে। নিশ্চয়ই, বলুন কোথা থেকে শুরু করব? আজ সকালে এখানে আপনি কখন এসে পৌঁছন?
যতদূর মনে পড়ে তখন 10:30 হবে। মিসেস পিয়ার্স এখানে ছিল না তখন। এটা কি প্রায় রোজের ব্যাপার? সপ্তাহে প্রায় 2 দিন বেলা 12টায় আসে, কিংবা আদৌ আসেই না। 9টায় তার আসার কথা। এখানে কি সে অনেক দিনের পুরনো? 1 মাস হলো সে আমাদের কাছে যোগ দিয়েছে। আগের মেয়েটি চুরি করে পালিয়ে যায়। হ্যাঁ, যা বলছিলাম। থামলেন কেন মিস প্লেনারলি? তারপর কি বলুন। ট্যাক্সির ভাড়া মিটিয়ে সুটকেস হাতে নিয়ে মিসেস পিয়ার্সের খোঁজ করি প্রথমে, কিন্তু তাকে দেখতে না পেয়ে তখন আমি ওপরতলা আমার ঘরে চলে আসি। তখন একটু সময়ের জন্য বিশ্রাম নেওয়ার পর বারবারা মানে মিসেস এলেনের ঘরের সামনে এসে দেখি ঘর বন্ধ। দরজার হাতল ধরে ঝাঁকুনি দিই, নক করি, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পেলাম না। তখন আমি নিচে এসে পুলিশ স্টেশনে ফোন করি। মাফ করবেন। তাদের কথার মাঝখানে বাধা দিল এবার পোয়ারো। আচ্ছা, পুলিশে খবর দেওয়ার আগে আপনার মনে হয়নি অন্য ফ্ল্যাটগুলোর যে কোনো একজন সোফারের সাহায্যে মিসেস অ্যালেনের ঘরের দরজাটা ভাঙার কথা? না, আমার মনে হয় না। সেরকম কোনো চিন্তা তখন আমার মনে জেগেছিল। তাছাড়া আমি নিজে থেকে কোনো ঝুঁকি নিতে চাইনি, এই ভেবে যে যদি কোনো অস্বাভাবিক কিছু ঘটে থাকে সেটা দেখার দায়িত্ব একমাত্র পুলিশেরই হওয়া উচিত। তার মানে আপনি তখন ধরেই নিয়েছিলেন। মাফ করবেন মাদামুজেল, ব্যাপারটা গোলমেলে, এই তো। স্বভাবতই। নক করে সাড়া না পাওয়ার কারণেই কি? কিন্তু এমনও তো হতে পারে যে আপনার বন্ধু ঘুমের বড়ি কিংবা সেরকম কিছু খেয়ে থাকবেন। না, ঘুমের বড়ি খাওয়ার অভ্যাস ছিল না তার। কিন্তু এও তো হতে পারত দরজা বন্ধ করে তিনি অন্য কোথাও গিয়ে থাকবেন। দরজা কেন বন্ধ করতে যাবে? সেক্ষেত্রে আমার জন্য অন্তত একটা চিঠি লিখে যেত সে তাহলে। এবং তিনি তা রাখেননি, অর্থাৎ আপনার জন্য চিঠি। আপনি ঠিক জানেন যে সেরকম হলে তিনি আপনার উদ্দেশ্যে চিঠি কিংবা চিরকুট লিখে যেতেন। নিশ্চয়ই, এ ব্যাপারে আমি সম্পূর্ণ নিশ্চিত। লিখলে আমার নজরে ঠিক পড়তো। মিস প্লেনারলি, কি হলে চোখ রাখার কথা আপনার কি একবারও মনে হয়নি? না, সেরকম চিন্তা আমি কখনো করিনি। তাছাড়া এই চিন্তাটা আমার মনে আসেনি এই কারণে যে আমার ধারণা ছিল সেরকম কিছু হলে চাবিটা তালাতেই ঝোলানো থাকতো। মিস প্লেনারলি, অবশ্য আপনি ঠিকই করেছেন। আপনার কথা শুনে মনে হলো আপনার বন্ধু যে আত্মহত্যা করতে পারেন সেটা বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ আপনি দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, ঠিক তাই চিফ। আচ্ছা, ওকে কখনো চিন্তিত বা বিমর্ষ বলে মনে হয়নি আপনার? না। ওর যে একটা পিস্তল ছিল আপনি জানতেন? হ্যাঁ, ভারতে থাকার সময় সেটা সংগ্রহ করেছিল সে। সে তার ঘরের ড্রয়ারে সেটা রেখে দিত সব সময়। সে পিস্তলটা লাইসেন্স ছিল তো? সেই রকমই তো আমার ধারণা, তবে নিশ্চিত করে বলতে পারছি না। ভালো কথা মিস প্লেনারলি। এখন বলুন মিসেস অ্যালিয়েন সম্পর্কে আপনি কি জানেন? সব কিছুই বলুন, কোনো কিছু যেন বাদ দেবেন না। বছর 5 থেকে বারবারাকে আমি চিনি। তার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় বিদেশে। সে তখন ভারতবর্ষ থেকে ফিরছিল। সেই থেকেই আমাদের বন্ধুত্ব। তারপর থেকে আমরা বুঝতে পারি আমরা পরস্পরকে পছন্দ করি। আমরা একটা ফ্ল্যাট কিংবা ছোট বাড়ি খোঁজ করতে শুরু করি যেখানে আমরা দুজনে একসঙ্গে থাকতে পারি। বারবারের নিঃসঙ্গ জীবন দেখে আমি তাকে সঙ্গ দেওয়ার কথা চিন্তা করি। এবং আপনারা দুজন একসঙ্গে বাস করতে থাকেন তারপর থেকে, কেমন? হ্যাঁ, বেশ ভালোভাবেই। আপনার সঙ্গে দেখা হবার আগে মিসেস অ্যালিয়ানের পারিবারিক জীবন সম্পর্কে আপনি কতটুকু জানেন বলুন। সত্যি আমি খুব বেশি জানি না। তার ডাকনাম ছিল আর্মিটেজ। আমার অন্তত সেই রকমই ধারণা। তার সম্পর্কে বলার বেশি কিছু নেই। যতদূর জানি তিনি ছিলেন মদ্যপ। শুনেছি ওদের বিয়ে 2-1 বছর পরেই ভদ্রলোকের মৃত্যু হয়। মিসেস অ্যালিয়েনের আর্থিক অভাবের কথা আপনি জানতেন? না, আমি নিশ্চিত করে বলতে পারি অর্থের অভাব ওর ছিল না। কোনো ধার দেনা কিংবা সেরকম কিছু? না, বললাম তো সেরকম কোনো ব্যাপারে জড়িয়ে পড়ার মতো মেয়ে সে ছিল না। আর একটা প্রশ্ন আপনাকে করতেই হচ্ছে। আশা করি আমার এই প্রশ্নটা শোনার পর আপনি মুষড়ে পড়বেন না। আচ্ছা, আপনি কি বলতে পারেন মিসেস অ্যালিয়ানের কোনো পুরুষ বন্ধু ছিল কিনা? আপনার এই প্রশ্নের উত্তরে বলতে হয় দ্বিতীয়বার বিয়ের প্রস্তুতি নিচ্ছিল এলেন। এক ভদ্রলোকের সঙ্গে তার এনগেজমেন্ট ছিল। সেই ভদ্রলোকের নাম কি বলুন তো? হ্যাম্পায়ারের কোনো এক জায়গায় এমপি সে। আপনার বন্ধু কি তাকে অনেক দিন থেকেই জানতো? না, 1 বছরের কিছু বেশি। আর তার সঙ্গে আপনার বন্ধুর বিয়ের পাকা কথাবার্তা কবে হয়েছিল জানেন? প্রায় 3 মাস হবে। তাদের মধ্যে কোনো ঝগড়া বা বিবাদ হয়নি তো?
না, সে ধরনের ঘটলে কিছু আমি আশ্চর্য হতাম, কারণ বারবারা ঝগড়াটে স্বভাবের মেয়ে ছিল না। শেষ কবে আপনি মিসেস অ্যালেনকে দেখেছিলেন? গত শুক্রবার, উইকএন্ডের ছুটিতে যাওয়ার ঠিক আগে। ওই সময় মিসেস অ্যালেন কি টাউনেই থাকতেন? হ্যাঁ, কেবল রবিবার সে তার প্রেমিকের সঙ্গে বাইরে বেরোতো। আর আপনি উইকেন্ডের ছুটি কোথায় কাটিয়ে আসেন? লেডেলস হলে, লেডেলস এসেক্স। যাদের সঙ্গে কাটিয়ে এসেছেন তাদের নামগুলো দয়া করে বলবেন। মিস্টার অ্যান্ড মিসেস বেন্টিং। কেবল আজ সকালেই আপনি কি তাদের ছেড়ে এসেছেন? হ্যাঁ আপনি নিশ্চয়ই খুব সকালে বেরিয়ে পড়েন। হ্যাঁ, মিস্টার বেন্টিং মোটরে আমাকে পৌঁছে দেন। খুব ভোরে তিনি গাড়ি স্টার্ট করেন, কারণ 10টার মধ্যে সিটিতে পৌঁছানোর কথা ছিল তার। তাই বুঝি? মিস্টার ল্যাভারটন ওয়েস্ট সম্পর্কে আপনার ব্যক্তিগত ধারণা কি মিস্টার প্লেন্ডারলিথ? এ ব্যাপারে তার কি কোনো সম্পর্ক আছে? না, সম্পর্ক নেই বটে, তবে আপনার মতামতটা জানতে খুব ইচ্ছে হচ্ছে আমার। জানি না তার সম্পর্কে তেমন করে আমি কোনোদিনও ভেবেছি কি না, তবে এটুকু বলতে পারি 31 কিংবা 32 বয়স হবে, উচ্চাকাঙ্ক্ষী, ভালো বক্তা, একজন ভালো নেতা হলে যেসব গুণ থাকা দরকার আমার মতে তার সেগুলো ছিল। সে তো গেল ওর গুণের কথা, আর দোষের বলতে? বড় দাম্ভিক সে, একটা মিথ্যের আবরণ দিয়ে আসল সত্যটা আড়াল করে রাখতে চায় সে। ওগুলো কোনো মারাত্মক দোষ ত্রুটি অবশ্য নয়। কেন, আপনি তা মনে করেন না? আপনার কাছে তা মনে হতে পারে, কিন্তু মিস অ্যালেনের কাছে না, তিনি নিশ্চয়ই সেসব লক্ষ্য করেননি। হ্যাঁ, আপনার অনুমান ঠিক। বারবারা ভেবেছিল চমৎকার লোক সে, তার বাহিরেটা দেখে একেবারে মোহিত হয়ে গেছিল আমার বন্ধু। আপনি দেখছি আপনার বন্ধুকে খুবই ভালোবাসতেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, ও আমার অত্যন্ত প্রিয় ছিল। আর একটা কথা মিস্টার প্লেনারলিথ, আপনার এবং মিসেস অ্যালেনের মধ্যে কখনো ঝগড়াঝাটি হয়নি? আপনাদের মধ্যে মতান্তর কিংবা হতাশার ভাব কখনো দেখা দেয়নি? না, সেরকম কিছুই হয়নি। কেন? এই এনগেজমেন্টের ব্যাপারে? নিশ্চয় নয়। ও সুখী হবে জেনে আমার তো আনন্দ হওয়া উচিত, নয় কি? মিসেস অ্যালেনের কোনো শত্রু ছিল বলে কি আপনার মনে হয়? আপনি তার শত্রু বলতে কি বোঝাতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। যে কেউ, মানে তার মৃত্যুতে যে কিনা লাভবান হতে পারে, সেরকম কিছু? সেটা অবিশ্বাস্য ব্যাপার, তার আয় খুব সীমিত ছিল। তার সেই সঞ্চিত আয়ের উত্তরাধিকারী কে হতে পারে? সত্যি বলতে কি এইসব ব্যাপারে আমি কিছুই জানি না। সে যদি কোনো উইল করে থাকে শুনে আমি আশ্চর্যই হব। অন্য কোনো ব্যাপারে তার কোনো শত্রু থাকতে পারে না? তার বিরুদ্ধে কারোর হিংসেও তো থাকতে পারে। আমার মনে হয় না তাকে হিংসা করবার মতো কোনো লোক এই পৃথিবীতে আছে। বারবারা ছিল অত্যন্ত অমায়িক মিষ্টি স্বভাবের মেয়ে, সবার সাথেই হৃদ্যতা ছিল, সবাইকে সে ভালোবাসত এবং সবাই তাকে শ্রদ্ধা জানাতো। এহেন মেয়ের কোনো শত্রু ছিল বলে আমার তা মনে হয় না। তার মানে আপনার কথা থেকে ধরে নিতে হয় যে মিসেস অ্যালেনের শেষের দিনগুলো বেশ ভালোভাবেই কেটেছিল, তার কোনো আর্থিক অভাব ছিল না, তার আত্মহত্যা করার মতো কোনো নির্দিষ্ট কারণ ছিল না, এই তো? হ্যাঁ, তাই। জ্যাপ উঠে দাঁড়ালেন। মাফ করবেন, ইন্সপেক্টর জেমসনের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। বেরিয়ে গেলেন অতঃপর। কয়েক মিনিটের জন্য নীরবতা নেমে এলো সেখানে। পোয়ারো জিজ্ঞাসা করলো, ম্যাডাম, কখন আপনি আগুন লাগালেন? আগুন? ও হ্যাঁ, মনে পড়েছে, আজ সকালে এখানে পৌঁছেই। ওপরতলায় যাওয়ার আগে না পরে? আগে। তাই বুঝি? হ্যাঁ, স্বভাবতই। তাহলে ইতিমধ্যে সেটা সাজানো ছিল নাকি আপনাকে সাজাতে হয়েছিল? সাজানো ছিল, আমাকে কেবল তাদের দেশলাই কাঠে জ্বালিয়ে দিতে হয়েছিল। কিন্তু আপনার বন্ধুর ঘরে আমি গ্যাসের আগুন দেখে এসেছি। একমাত্র আমাদেরই কয়লার চুল্লি আছে, অন্যদের সবার গ্যাসে জ্বলে। আপনারাও গ্যাসেই রান্না করে থাকেন? আজকাল সবাই তাই করে থাকে। হ্যাঁ, তা ঠিক, পরিশ্রমও কম হয় তাতে। ওই ভদ্রলোক চিফ ইন্সপেক্টর জ্যাপ দারুণ বুদ্ধিমান লোক। হ্যাঁ, ওর চিন্তাধারার একটা আলাদা বৈশিষ্ট্য আছে। উনি যা আজ ভাবেন অন্যেরা সেটা কাল ভেবে থাকে। তাছাড়া উনি পরিশ্রমও করতে পারেন খুব, খুব কম অপরাধী তার থেকে রেহাই পায়। আশ্চর্য! আপন মনেই বিড়বিড় করলো মেয়েটি। পোয়ারো লক্ষ্য করছিল তাকে। ফায়ারপ্লেসের আগুনে তার চোখ দুটো গাঢ় সবুজের মতো দেখাচ্ছিল। পোয়ারো বেরিয়ে এলো সেখান থেকে। পোয়ারো
আর জ্যাবকে দেখা গেল আবার মিসেস অ্যালেনের শয়নকক্ষে। ইতিমধ্যে মৃতদেহের ফটো নেওয়া হয়ে গিয়েছিল, পোস্টমর্টমের জন্য মর্গে চালানো হয়েছিল। ফিঙ্গারপ্রিন্টের লোকেরা তাদের কাজ ছেড়ে চলে গিয়েছে। জ্যাব পোয়ারোকে বলল, মেয়েটিকে বোকা বলে ধরে নেওয়াটা ভুল হবে। সত্যি কথা বলতে কি, মেয়েটি অত্যন্ত চতুর এবং নির্ভরযোগ্য যুবতী। এ কাজ সে করেছে বলে কি তোমার মনে হয়? ভালো করে চিন্তা করে দেখো ব্যাপারটা, বুঝলে পড়ো, এ কাজ নিশ্চয়ই তারই। যাই হোক, তার অ্যালিবাই খুঁজে বার করতে হবে। এই যুবকটি মানে এমপিকে কেন্দ্র করে কোনো ঝগড়াঝাটি কিংবা সেরকম কিছু হয়েছিল কি না, আমার মনে হয় তার প্রতি এই মেয়েটির কোনো দুর্বলতা থাকলেও থাকতে পারে। ওদের মধ্যে আমি যেন কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। মনে হয় মেয়েটি তাকে তার ভালোবাসার কথা প্রকাশ করে থাকবে, কিন্তু যুবকটি হয়তো তাকে প্রত্যাখ্যান করেছে। মেয়েটি যে ধরনের, তা থেকে ধরে নেওয়া যেতে পারে সে যা মনে করবে সেটা করেই ছাড়বে, এবং সেই কাজ করার সময় সে বেশ মাথা ঘামিয়েই কাজ করে থাকে। হ্যাঁ, এই অ্যালিবাইয়ের ওপর তোমাকে বিশেষ করে নজর দিতে হবে। এসেক্স খুব বেশি দূরে নয়, বহু ট্রেন আছে, কিংবা দ্রুতগামী মোটর গাড়িতেও যাওয়া যেতে পারে। গতকাল রাতে ঘুমোতে যাওয়ার আগে মাথা ধরায় যন্ত্রণায় কষ্ট পেয়েছিলে কিনা সে খবরটা জানতে পারলে ভালো হয়। আপনি ঠিকই বলেছেন। সে যাই হোক, আমাদের কাছে কিছু একটা যে লুকোতে চাইছে জেনি, তোমার কি তাই মনে হয় না? ওই মেয়েটি নিশ্চয়ই কিছু একটা জানে। হ্যাঁ, তদন্তের সময় সেটা পরিষ্কার হয়ে যেতে পারে। এসব ক্ষেত্রে সবসময় সেসব কাজ করা খুব কঠিন হয়ে পড়ে। লোকেরাও মুখ খুলতে চায় না, এমনকি মোটিভের কথা জেনেও তারা চুপ করে বসে থাকে। এর জন্য তাদেরকেও দোষ দিতে পারে না। না, তবে তার জন্য আমাদের কাজ খুব কঠিন হয়ে পড়ে। আপনার কাজে কোনো ত্রুটি থাকলে অসুবিধা তো হবেই। ভালো কথা, ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারে কি হলো? কেসটা খুনের তাতে কোনো সন্দেহ নেই, তবে পিস্তলের উপরে কারোর আঙুলের ছাপ নেই। মিসেস অ্যালেনের হাতে পিস্তলটা গুজে দেওয়ার আগে সেটা বেশ ভালো করে মুছে দেওয়া হয়েছে। এমনকি তিনি যদি বিশেষ কায়দায় নিজের হাতে পিস্তলটা ধরে কবজির লড়াইয়ে ফ্যাশনকে নিজেকে গুলি করেও থাকেন, তাহলেও তার পক্ষে পিস্তলের ওপর থেকে তার আঙুলের ছাপ নিজে হাতে কখনোই মুছে দিতে পারেন না, বিশেষ করে মৃত্যুর পর। তাছাড়া তিনি যখন আত্মহত্যা করতেই যাচ্ছিলেন, তাহলে কেনই বা তার হাতের ছাপ মুছতে যাবেন? তুমিই বলো। না না, তা কি করে সম্ভব? অতএব এর থেকে এটা স্পষ্ট যে এই কাজ বাইরের কোনো ব্যক্তির। তাহলে আঙুলের ছাপ উধাও হয়ে যায় এভাবে প্রতিটা দরজার হাতল থেকে জানলা থেকে? বড় তাজ্জব ব্যাপার। মিসেস এলিয়েনের ঘর, তার হাতের ছাপ সর্বত্র থাকা উচিত ছিল। জেমস কিছু হদিশ করতে পেরেছ? কার কাছ থেকে করবে? সেই ঠিকে পরিচারিকার কাছ থেকে? না, অনেক কথাই বলেছে সে, কিন্তু প্রকৃতপক্ষে এ ব্যাপারে খুব বেশি সে জানে বলে মনে হয় না। তবে সে স্বীকার করেছে অ্যালেন এবং জেনির মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। জেমসনকে আমি বাইরে পাঠিয়েছি অন্য সব ফ্ল্যাটের বাসিন্দাদের সাথে যোগাযোগ করতে। মিস্টার লেভারটন ওয়েস্টের সঙ্গে আলোচনা করে দেখতে হবে গতকাল রাতে কোথায় সে ছিল এবং কী বা করছিল। খবর নিয়ে দেখো। তবে আগে এসো, মিসেস অ্যালেনের কাগজপত্রগুলো পরীক্ষা করে দেখা যাক, যদি কোনো ক্লু উদ্ধার করা যায়। এরপর কথা না বলে তিনি কাজে মন দিলেন। দেখো তো এটা, কিংবা এর মধ্যে কিছু হদিশ পেলেও পেতে পারো। সার্চের কাজ খুব দীর্ঘ হলো না, কারণ খুব বেশি কাগজপত্র ছিল না ডেস্কে। শেষ পর্যন্ত চেয়ারে হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন জ্যাব। খুব বেশি দরকারি কাগজ নেই। ঠিকই বলেছ। বেশিরভাগ কাগজপত্র অতি সাধারণ, টাকা মেটানো বিল আর পেমেন্ট না করা কয়েকটা বিল। টাকার অঙ্ক খুব একটা বেশি নয়। এছাড়া কয়েকটা নিমন্ত্রণপত্র, বন্ধুদের কয়েকটি চিঠি, ব্যাস এই পর্যন্ত। তার চেক বই এবং পাস বই তোমার চোখে পড়লো? হ্যাঁ, জমার থেকে বেশি অঙ্কের টাকা তিনি তুলেছেন ব্যাংক থেকে। এছাড়া আর কিছু? আপনি যেন আমাকে পরীক্ষা করছেন। তবে হ্যাঁ, আমি লক্ষ্য করেছি আপনি কি ভাবছেন। 3 মাস আগে নিজের নামে 200 পাউন্ড ব্যাংক থেকে তোলা, এবং গতকালই আবার 200 পাউন্ড তুলেছিলেন মিসেস অ্যালেন। আর চেক বইয়ের কাউন্টার ফয়েলে কিছুই লেখা নেই। নিজের নামে ভাঙানো চেক বলতে ছোট অঙ্কের সব থেকে বেশি হচ্ছে 15 পাউন্ড। আমি তোমাকে বলতে পারি ওই টাকায় বাড়িতে নেই। 4 পাউন্ডের 10টা নোট একটা হাত ব্যাগে, আর একটা ব্যাগে 2-1 সিলিং অবশিষ্ট আছে। এটা একটা পরিষ্কার চিত্র বলে আমি ধরে নিতে পারি। তার মানে এই দাঁড়াচ্ছে গতকালই সব অর্থ তিনি কাউকে দিয়ে থাকবেন। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু এখন কথা হচ্ছে অত অর্থ কাকেই বা তিনি দিলেন?
এই সময় দরজা খুলে ইন্সপেক্টর জেমসনকে প্রবেশ করতে দেখা গেল। ভালো কথা জেমসন, কিছু পেলে? হ্যাঁ স্যার, অনেক কিছু। প্রথমে শুনলেই মনে হবে কেউ বুঝি তা শোনেনি। 2-3 জন মহিলা বলল হ্যাঁ, তারা গুলির আওয়াজ শুনেছে। মনে করো না সেই সময় খুন বা আত্মহত্যা করার জন্য কেউ জেগে বসে থাকবে। যাই হোক, বলে যাও তুমি। গতকাল প্রায় সারা দুপুর এবং সন্ধ্যায় বাড়িতেই ছিলেন মিসেস অ্যালেন। বিকেলের দিকে একটু সময়ের জন্য কোথাও হয়তো বেরিয়ে থাকবেন। 5টার সময় বাড়ি ফিরে আসেন, তারপর আবার প্রায় 6টার সময় বেরিয়ে যান, তবে বেশি দূরে নয়, ফ্ল্যাট বাড়িগুলোর একেবারে শেষ প্রান্তে পোস্ট বক্স পর্যন্ত। রাত 9টার সময় একটা স্ট্যান্ডার্ড সোয়ালো সেলুন গাড়ি তার ফ্ল্যাটের সামনে এসে থামে এবং একজন ভদ্রলোক সে গাড়ি থেকে নেমে আসে। বয়স 45-এর কাছাকাছি, মিলিটারি চেহারা, ঠোঁটের ওপর টুথব্রাশের মতো গোঁফ, গায়ে নীল রঙের ওভারকোট, মাথায় বাউলার টুপি। 18 নম্বর ফ্ল্যাটে সোফার জেমস হগের রিপোর্ট হলো মিসেস অ্যালেনের নাম ধরে সেই ভদ্রলোককে ডাকতে শুনেছিল সে। বয়স কত বললে? 45? লেভারটন ওয়েস্ট নয় তো সে? সেই ভদ্রলোক যেই হন না কেন এখানে প্রায় ঘন্টাখানেক ছিলেন। 10টা 20 নাগাদ এখান থেকে চলে যান। চলে যাওয়ার আগে দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মিসেস অ্যালেনের সঙ্গে কথা বলেন। বাচ্চা ছেলে ফ্রেডরিক হক কাছেই ছিল তাদের। ভদ্রলোককে বলতে শুনেছে সে। তা ভদ্রলোক কি বলেছিলেন? কথার মাঝখানে বাধা দিয়ে জ্যাব জিজ্ঞাসা করলো, ঠিক আছে, ব্যাপারটা চিন্তা করে দেখে পরে আমাকে জানিয়ে দিও। তারপর মিসেস অ্যালেন নিচু গলায় কী যেন বলেছিলেন এবং প্রত্যুত্তরে ভদ্রলোক বলেন, ঠিক আছে, শুভরাত্রি। তখন 10টা 20 হবে, তাই না? কি যেন ভেবে বলল পোয়ারো। তাহলে দেখা যাচ্ছে 10টা 20 পর্যন্ত মিসেস অ্যালেন বেঁচে ছিলেন। তারপর কি হলো? এরপর সে তার গাড়িতে উঠে বসে এবং স্টার্ট দেয়। আর বিশেষ কিছু নয় স্যার, এইটুকুই আমি জেনেছি। 22 নম্বর ফ্ল্যাটের সবাই 10:30টার সময় ফিরে আসে। সে তার ছেলে মেয়েদের কথা দিয়েছিল তাদের জন্য বাজি আনবে। ছেলেমেয়েরা তার জন্য অপেক্ষা করছিল এবং অন্য ফ্ল্যাটের বাচ্চারাও জেগেছিল। ফ্ল্যাটের সমস্ত বাচ্চারা বাজি পোড়ানোর দৃশ্য উপভোগ করে, তারপর সবাই যে যার ফ্ল্যাটে শুতে চলে যায়। 14 নম্বর ফ্ল্যাটে আর কাউকে ঢুকতে দেখা যায়নি? না, কেউ যে ঢোকেনি ঠিক তা বলা যায় না, তবে কারো চোখে পড়েনি, এটুকু বলা যেতে পারে আর কি। তা অবশ্য ঠিক। ঠিক আছে, এই মিলিটারি চেহারার ভদ্রলোকের খোঁজ করতে হবে আমাদের। তার ঠোঁটের উপর টুথব্রাশের মতো গোঁফ ছিল, তাই না? এখন এটা পরিষ্কার সেই ভদ্রলোকই শেষবার মিসেস অ্যালেনের ফ্ল্যাটে প্রবেশ করেছিলেন, তাই তো? আশ্চর্য। কে কে সেই লোকটা? মিস স্প্লেন্ডারলিথ বলতে পারে। হয়তো সে বলতে পারে, আবার নাও পারে। ইচ্ছে করলে আমাদের সঙ্গে সহযোগিতা করতে পারে সে। তা পোয়ারো আমার বুড়ো খোকা, তোমার কি খবর? তুমি তো খানিক আগে পর্যন্ত ওই মেয়েটার সঙ্গে আলোচনায় মেতেছিলে। তা ওর পেট থেকে কোনো কথা বার করতে পারলে? তুমি তো ভালো অভিনয় জানো, ওর মন ভোলাতে পারলে না? সেরকম সৌভাগ্য কি আমাদের কোনোদিনও হয়েছে যে আজ হবে? আমি তার সঙ্গে গ্যাসের আগুন ছাড়া আর কোনো কথাই বলতে পারলাম না। গ্যাসের আগুন? তোমার আজ কি হয়েছে বলো তো? এখানে আসার পর থেকে দেখছি তুমি কেবল একটা পাখির পালকের কলম আর ওয়েস্ট পেপার বাস্কেটের প্রতি বেশি করে নজর দিচ্ছ। ওতে তোমার কি যে আগ্রহ ঠিক বুঝতে পারছি না। ও হ্যাঁ, নিচের ঘরে তোমাকে এক মনে একদিকে তাকিয়ে থাকতে দেখলাম। কি দেখলে সেখানে? বাল্বের একটা ক্যাটালগ আর পুরনো একটা ম্যাগাজিন। যাই হোক, তোমার কি মন্তব্য? কেউ যদি সন্দেহজনক কারো নথিপত্র কিংবা তুমি যা ভাবছো সেরকম কিছু ফেলে দিতে চায়, অন্তত ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলতে যাবে না। হ্যাঁ, তুমি যা বলছো খুব সত্যি। কেবল অপ্রয়োজনীয় কাগজপত্রই ওয়েস্ট পেপার বাস্কেটে মানুষ ফেলে দিয়ে থাকে। ভালো কথা। এরপর আমি কি করব সে আমি বেশ ভালো করেই জানি। এখন বলো, তুমি এবার কি করবে? আমার যা কাজ, অপ্রয়োজনীয় কিছু সন্ধান করাই হলো আমার কাজ। ভুলে যেও না, এখনো ডাস্টবিন বাকি রয়েছে। জ্যাপ এবং পোয়ারো আবার বেরিয়ে এলো। তৃতীয় সোফারের স্ত্রীর সঙ্গে কথা বলছিল জ্যাপ। সোফারের স্ত্রী যা বললেন তা অনেকটা এই রকম। মিসেস অ্যালেন অত্যন্ত ভালো আর সৎ নারী ছিলেন। পুরুষ ঘেঁষা তার স্বভাব ছিল না। সে চার্লস অর্থাৎ মিসেস অ্যালেন যাকে বিয়ে করবেন সে আজকে রাতে এসেছিল। কটার সময় বেরিয়ে গেছে তা সে জানতে পারেনি। কি কথা হচ্ছিল তাও সে জানে না। তারা যখন ঘরের মধ্যে ছিল তখন কোনো রকম ঝগড়াঝাটি বা চেঁচামেচির আওয়াজও শোনেনি সে। এরপর আরও কয়েকটা প্রশ্ন করার পর জ্যাপ তার পরবর্তী সাক্ষাৎকারের জন্য এগোলেন। মাস্টার ফ্রেডারিক হগ। কোনো ভূমিকা না করেই সে নিজে নিজেই বলতে শুরু করলো, আমি তাদের কথা বলতে শুনেছি। ঠিক আছে, ব্যাপারটা চিন্তা করে পরে আমাকে জানিয়ে দিও, ভদ্রলোক বলেছিলেন। তারপর মিসেস অ্যালেন মিহি গলায় কী যেন বলেছিলেন, আমি শুনতে পাইনি।
ঠিক আছে, শুভরাত্রি, এই বলে ভদ্রলোক তার গাড়িতে উঠে বসেন। আমি তার গাড়ির দরজা খুলে দিয়েছিলাম নিজের হাতে, কিন্তু তিনি আমাকে সামান্য বকশিশও দেননি। তারপর তিনি গাড়ি ছুটিয়ে চলে গেলেন। মিসেস অ্যালেন জবাবে কি বলেছিলেন তুমি তা শুনতে পাওনি? না হুজুর, আমি শুনেছি বলে জোরালো দাবি করতে পারি না। আচ্ছা, এবার বলো তো মিসেস অ্যালেনের পরনে কী ধরনের পোশাক ছিল তখন? যেমন ধরো কোন রঙের পোশাক? বলতে পারবো না হুজুর, সত্যি কথা বলতে গিয়ে আমি তাকে ভালো করে দেখতে পাইনি। মনে হয় দরজার উপরে তিনি কোথাও দাঁড়িয়েছিলেন। পোয়ারো এবং জ্যাপ আবার ফিরে এলো জেনির ঘরে। 2-1 মিনিট চুপ করে থেকে কি যেন ভাবলো জেনি। তারপর হঠাৎ সে মাথা তুলে আবার তাকালো ওদের দিকে। আপনারা আমাকে যা খুশি তাই প্রশ্ন করতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। জ্যাপ শুরু করলো এইভাবে। গতকাল রাতে মিসেস অ্যালেনের সঙ্গে দেখা করতে এসেছিল এক লোক। তার যা বর্ণনা আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে লোকটার বয়স প্রায় 45, মিলিটারি চেহারা, টুথব্রাশের মতো গোঁফ, মার্জিত পোশাক, স্ট্যান্ডার্ড সোয়ালো সেলুন গাড়ি চালিয়ে এসেছিল সে। সেই লোকটি কে হতে পারে আপনি জানেন? অবশ্য নিশ্চিত করে বলতে পারছি না, তবে চেহারার বিবরণ শুনে মনে হয় লোকটি মেজর অস্টেস হতে পারে। কে মেজর অস্টেস? তার সম্পর্কে আপনি যা যা জানেন বলুন দয়া করে। ভারতে থাকার সময় এই লোকটির সঙ্গে বারবারের পরিচয় হয়েছিল বলে আমি শুনেছি। বছর খানেক হলো ফিরে এসেছে সে এখানে, তখন থেকে আমরা তাকে প্রায় দেখতে পাই। সে কি মিসেস অ্যালেনের বন্ধু? নিজেকে সে সেইভাবেই জাহির করে থাকে। তার প্রতি মিসেস অ্যালেনের মনোভাব কীরকম ছিল বলতে পারেন? আমার মনে হয় না সত্যি সত্যি সে তাকে পছন্দ করত। সত্যি বলতে গিয়ে আমি নিশ্চিত জানি সে তাকে আদৌ পাত্তা দিত না। কিন্তু বন্ধু ভেবে গ্রহণ না করলেও তিনি তাকে তার পরিচিত একজন বলে মনে করতেন, তাই না? হ্যাঁ, তা ঠিক। আচ্ছা মিস স্প্লেন্ডারলিথ, ভালো করে ভেবে দেখে বলুন তো, তিনি কি তাকে ভয় করতেন? হ্যাঁ, আমিও তাই মনে করি। এলেই তাকে কেমন যেন একটু নার্ভাস দেখাতো। মিস্টার লেভারটন ওয়েস্টের সঙ্গে সেই লোকটির কোনোদিন দেখা হয়েছিল কি? আমার যতদূর মনে পড়ে একবারই। আর এই মেজর অস্টেস লোকটি? বলল পোয়ারো। একটু আগে কি যেন বললেন, সব দিক থেকে। হ্যাঁ, সে বুঝি সব দিক থেকে ভালো ছিল না? না, সেরকম ছিল না সে। লোম ভর্তি পা, অবশ্যই বন মানুষের পর্যায়ে পড়ে না। এ দুটোর অর্থ আমি কিছুই বুঝতে পারলাম না। তার মানে আপনি বলতে চাইছেন লোকটা পাক্কা সাহেব ছিল না? না। মিস স্প্লেন্ডারলিথ, আপনি শুনে আশ্চর্য হবেন যদি বলি সেই লোকটা ব্ল্যাকমেল করতো মিসেস অ্যালেনকে। তাহলে এই ব্যাপার? সত্যি আমি কি বোকা? এটা আমি আগে অনুমান করতে পারিনি। ছি ছি। মাদামোয়াজেল, আমার এই ধারণাটা আপনার গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে? বললাম তো, এ কথাটা আগে না বোঝার জন্য কি ভুল না করেছি আমি। সে আমার কাছে কিছু কিছু টাকা ধার চাইতো, অবশ্য সময়ের মধ্যে মিটিয়েও দিত। এবং সেটা ছিল তার সাধারণ আচরণের পরিপন্থী, তাই তো? সম্পূর্ণভাবে। এক এক সময় তাকে ভীষণ নার্ভাস দেখাতো, বিশেষ করে লোকটা চলে যাওয়ার পরই। সে যে স্বভাবের মেয়ে, তাতে তাকে ঠিক এইভাবে মানায় না। কিন্তু মাদামোয়াজেল, মাফ করবেন, নার্ভাস হওয়াটা কি তার স্বভাব বিরুদ্ধ নয়? সেটা আলাদা ব্যাপার। তবে লোকটি যদি বারবারাকে ব্ল্যাকমেলই করতো, তাহলে সেটা আমাকে বলা উচিত ছিল বারবারার। আমি হয়তো লোকটাকে জাহান্নামে পাঠাবার ব্যবস্থা করতে পারতাম। কিন্তু সে হয়তো গিয়ে থাকবে, তবে জাহান্নামে নয়, মিস্টার চার্লস লেভারটন ওয়েস্টের কাছে। হ্যাঁ, সেটা খাঁটি সত্য। আপনি হয়তো জানেন না এই লোকটি কিভাবে আপনার বন্ধুর উপর ভর করেছিল। আমার বিন্দু মাত্রও ধারণা ছিল না সে একটা নোংরা শয়তান। দুর্ভাগ্যবশত এক্ষেত্রে অপরাধটা ঘটেছে ভুল পথে। যে শিকার হয়েছিল তার উচিত ছিল ব্ল্যাকমেলারকে খুন করা, কিন্তু ব্ল্যাকমেলারই তার শিকারকে হত্যা করে বসল শেষ পর্যন্ত। এবার বলুন তো, মিসেস অ্যালেন তার অতিথির সঙ্গে কোথায় দেখা করতেন? এখানে এই ঘরে নাকি ওপরতলার ঘরে? দুই জায়গাতেই। গতকাল রাতে কথা মতো মেজর অস্টেস যদি এসেই থাকেন, মিসেস অ্যালেন তার সঙ্গে কোথায় দেখা করেছিলেন বলে আপনার মনে হয়? মনে হয় সম্ভবত এই ঘরে তাকে নিয়ে এসে বসিয়েছিলেন। অপরপক্ষে বারবার যদি চেক লিখতে চাইতো কিংবা কোনো রকম কিছু একটা করতে চাইতো, তাহলে সেক্ষেত্রে তাকে ওপরে ঘরে নিয়ে যেত। কিন্তু চেক লেখার কোনো জিনিস এখানে পড়ে থাকতে দেখা যায়নি। চেকের কোনো প্রশ্ন নেই। গতকাল ব্যাংক থেকে 200 পাউন্ড তুলেছিলেন মিসেস অ্যালেন। সেই টাকার কোনো হদিশ সে বাড়িতে পাওয়া যায়নি এখনো। তার মানে আপনি বলতে চাইছেন 200 পাউন্ড সেই শয়তানটাকে দেয় সে? পরে একটু হাসলো
বলল, আপনি না বললে এটা একটা দুর্ঘটনা বলেই ধরে নেওয়া হতো, কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে সমস্ত ব্যাপারটা একটা বিস্ময় বলে মনে হচ্ছে। আপাত দৃষ্টিতে মিসেস অ্যালেন যখন লোকটার কাছে একটা নিয়মিত আয়ের যোগানদার, তখন কেন সে তাকে হত্যা করতে গেল? দুর্ঘটনা? না, এটা দুর্ঘটনা নয়। লোকটি তার মেজাজ হারিয়ে ফেলে এবং হাতের সামনে পিস্তল দেখতে পেয়ে মিসেস এলেনকে গুলি করে। সে তো আপনি ভাবছেন এরকম একটা কিছু ঘটে থাকবে। হ্যাঁ, এটা খুনেরই ঘটনা। হ্যাঁ, খুনই বটে। মাদামোয়াজেল, আপনি ভুল করছেন, এ কথা বলবো না। আচ্ছা, মিসেস অ্যালেন কোন ব্র্যান্ডের সিগারেট খেতেন বলুন তো? গ্যাস পার্স। বাক্সয় এখনো বোধহয় কয়েকটা সিগারেট অবশিষ্ট আছে। আর আপনি মাদামোয়াজেল? একই ব্র্যান্ডের। কেন, আপনি টার্কিশ ব্র্যান্ডের সিগারেট খান না? কখনো না। মিসেস অ্যালেনও না? না, ওই সিগারেট সে পছন্দ করতো না। আর মিস্টার লেভারটন ওয়েস্ট, তিনি কি সিগারেট খান? কঠিন চোখে তাকালো জেনি। কাঁধ ঝাঁকিয়ে পরও আবার জিজ্ঞাসা করল, যে পুরুষ একসময় তাকে ভালোবাসতো সেই তাকে খুন করেছে মাদামোয়াজেল? চার্লস? না না, সে কাউকে খুন করতে পারে না। অত্যন্ত সাবধানী লোক সে। ওই একই কথা হলো মাদামোয়াজেল, সতর্ক মানুষই সব থেকে চতুরতম খুন করে থাকে। কিন্তু মসিয়ে পুয়ারো, এইমাত্র যে মোটিভের কথা আপনি বললেন তার জন্য নয় অন্তত। না, এটাই খাঁটি সত্য। এই সময় উঠে দাঁড়ালেন জ্যাপ। আমার মনে হয় না এখানে আমার আর কোনো প্রয়োজন আছে। দেখি ওদিকটা একবার ঘুরে দেখে আসি। জ্যাপ বেরিয়ে গেল ঘর থেকে। পোয়ারো তখন বসে বসে কিছু ভাবছিল আর সিগারেট খাচ্ছিল। কয়েক মিনিট পর শান্তভাবে জিজ্ঞাসা করল, আপনি কি জানেন মিস্টার লেভারটন ওয়েস্ট এখন লন্ডনে আছেন? না, আমি তার গতিবিধির ব্যাপারে আদেও কিছু জানি না। সম্ভবত হ্যাম্পশায়ারে সে তার লোকজনের সঙ্গে আছে। তাকে একটা টেলিগ্রাম করা উচিত ছিল। ছি, কথাটা আমি একেবারেই ভুলে গেছি। বিপর্যয় ঘটলে তখন কিছুই মনে রাখা সহজ নয় মাদামোয়াজেল, এমনিই হয়। তাছাড়া অশুভ খবর ঠিক জায়গায় ঠিকমতো লোকের কাছে সময় মতো পৌঁছে যায়। তা অবশ্য ঠিক। অন্যমনস্কভাবে বলল জেনি। সিঁড়ি দিয়ে জ্যাপের নামার পায়ের শব্দ শুনতে পাওয়া গেল। কিছু হদিশ পেলেন? মাথা নাড়ল জ্যাপ। কাজে লাগার মতো তেমন কিছু চোখে পড়লো না মিস প্লেন্ডেলনিথের। সমস্ত ফ্ল্যাটটাই তো ঘুরে এলাম, এই কাপবোর্ডটা খুলে দেখি যদি কিছু পাওয়া যায়। ওটা লক করা আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি এটা লক করা আছে। সম্ভবত চাবিটা আপনি পেতে পারেন, পারেন না? আমি তো চাবিটা কোথায় আছে ঠিক জানি না। প্রিয় মাদামোজেল, এটা অত্যন্ত খারাপ। জোর করে এই কাঠের কাপবোর্ডটা ভাঙিয়ে এটা নিশ্চয়ই আপনি চান না। যাই হোক, জেমসনকে বাইরে পাঠিয়ে চাবির গোছা একটা আনতে পাঠাবো। যদি না আপনি... ও, 1 মিনিট, হয়তো সেটা। বসবার ঘরে ঢুকেই কিছুক্ষণ পরে একটা মাঝারি সাইজের চাবি নিয়ে ফিরে এলো সে। জ্যাপ চাবিটা নিয়ে কাপবোর্ডের তলায় চাবি লাগিয়ে পাল্লাটা খুলে ফেলল। কাপবোর্ডের ভেতরটা অন্ধকার। পকেট থেকে ফ্ল্যাশ লাইটটা বার করে সুইচ টিপতেই কাপবোর্ডের ভেতরটা আলোকিত হয়ে উঠল। পরে অনুভব করল জেনি শরীরটা যেন ক্রমশ শক্ত হয়ে উঠেছে। কাপবোর্ডের ভেতরে খুব বেশি কিছু জিনিস ছিল না। 3টে ছাতা, 4টে ছড়ি, একটা গল্ফ সেট, 2টো টেনিসের র্যাক, একটি কম্বল আর কয়েকটি সোফা কুশন। এসবের উপরে সুদৃশ্য একটি ছোট অ্যাটাচি কেস। সেই অ্যাটাচি কেসের উপর জ্যাপ হাত রাখতে যাবেন, সঙ্গে সঙ্গে জেনি বলে উঠল, ওটা আমার। আজ সকালে ওটা আমি আমার সঙ্গে নিয়ে এসেছি। এতই বুঝতেই পারছেন ওটার ভেতরে কিছু থাকতে পারে না যা আপনারা আশা করছেন। ঠিক আছে, নিশ্চিত হওয়ার জন্য ওটা খুলে দেখা একান্ত প্রয়োজন। অ্যাটাচি কেসে তালা লাগানো ছিল না। জিনিসপত্র বলতে কয়েকটি টয়লেট সামগ্রী আর 6টি ম্যাগাজিন ছাড়া আর কিছুই পাওয়া গেল না। খুব মনোযোগ সহকারে অ্যাটাচি কেসটা দেখলেন জ্যাপ। তারপর ডালাটা বন্ধ করে জেনির হাতে চাবি তুলে দিল। ব্যাপারটার পরিসমাপ্তি এখানেই। আপনি আমাকে মিস্টার লেভারটন ওয়েস্টের ঠিকানাটা দিতে পারেন? ফারলেক্সকম হল, লিটল লেডবারি, হ্যাম্পশায়ার। ধন্যবাদ মিস প্লেন্ডেলনিথ, আপাতত এই যথেষ্ট। পরে আবার আমি এখানে আসতে পারি। হ্যাঁ, ভালো কথা। একটা কথা আপনাকে বলে যাচ্ছি,
সাধারণ লোকেদের কাছে মিসেস অ্যালেনের এই আকস্মিক মৃত্যুটা আত্মহত্যা বলে জাহির করবেন, বুঝলেন? সে আমি বেশ ভালো করেই জানি। ওদের দুজনের সঙ্গে করমর্দন করলো জেনি। 18 নম্বর ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে যাওয়ার সময় জ্যাপ মুখ খুললেন। ওই কাপবোর্ডটা খোলার ব্যাপারে মিস পেন্ডেলনিথের ইতস্তত ভাব দেখে মনে হচ্ছে ওর ভেতরে নিশ্চয়ই কিছু একটা আছে। হ্যাঁ, আমারও তাই ধারণা। প্রত্যুত্তরে বলল পোয়ারো। আর আমি বাজি ধরে বলতে পারি ওই অ্যাটাচি কেসটাও বিশেষ সন্দেহজনক, কিন্তু আমি বোকা, তাই আমি তেমন সন্দেহজনক কিছু আবিষ্কার করতে পারলাম না। সমস্ত বোতলগুলোর মধ্যে আস্তরণ দেখতে পাচ্ছি, সেগুলো কি হতে পারে? ওই মেয়েটি কেমন যেন রহস্যময়। ওই অ্যাটাচি কেসটা সত্যি কি সকালবেলা সঙ্গে নিয়ে এসেছিল সে? মনে তো হয় না। লক্ষ্য করেছে ওটার মধ্যে দুটো ম্যাগাজিন ছিল। হ্যাঁ, দুটোর একটা গত জুলাইয়ের। পরদিন পোয়ারোর ফ্ল্যাটে গেল জ্যাপ। বিরক্ত হয়ে টুপিটা টেবিলের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে চেয়ারের ওপর ধপাস করে বসে পড়ল সে। ভালো কথা। গর্জে ওঠার মতো করে বললেন তিনি। এই কেসের ব্যাপারে তাকে আমাদের সন্দেহ তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে। কাকে বাদ দেওয়া যেতে পারে বলছেন? পেন্ডেলনিথ। ঘটনার দিন মাঝরাত পর্যন্ত তাস খেলেছেন সে। ব্রিজ, অতিথি সেবক, অতিথি সেবিকা, নেভাল কমান্ডার অতিথি এবং দুজন পরিচারক, এরা সবাই সাক্ষী আছে। তবে সেই অ্যাটাচি কেসের ব্যাপারে কেন যে সে অত উত্তেজিত হয়ে উঠল তার কারণ এখনও বুঝতে পারলাম না। পড়ো, এটা তোমার বিচার্য বিষয়। তুমি তো আবার এসব মামুলি ধরনের কেসের, যার কোনো আদি নেই অন্ত নেই, সমাধান করতে পছন্দ করে থাকো। রহস্যজনক ছোট একটা অ্যাটাচি কেস, তবু শুনতে খুবই প্রতিশ্রুতিময়। আমি আপনাকে আর একটা রহস্যের সন্ধান দিতে পারি। সেটা হলো রহস্যময় সিগারেটের গন্ধ। সিগারেটের ধোয়ার মতো এটা ধোঁয়াশা হয়ে গেল না? গন্ধ? হ্যাঁ, তাই কি আমরা মৃতদেহ প্রথম পরীক্ষা করার সময় তুমি নাক করছিলে? ভাবলাম তোমার মাথায় বুঝি ঠান্ডা লেগেছে। তুমি পুরোপুরি ভুল করছো। আমি সময় সময় ভাবি তোমার ব্রেনে একটু একটু ধূসর রঙের সেল আছে, তাই বলে যেন আমাকে বলো না তোমার নাকের সেলগুলো অন্য যে কোনো লোকের ঘ্রাণ শক্তির থেকে বেশি প্রবল। তা নয়, তুমি একটু শান্ত হও। আমি কিন্তু কোনো সিগারেটের গন্ধ পাইনি। বন্ধু, আমিও পাইনি। সন্দেহের চোখে পোয়ারোর দিকে তাকালেন জ্যাপ। তার পকেট থেকে একটা সিগারেট বার করলেন। গ্যাসপার্স, মিসেস অ্যালেনের প্রিয় সিগারেট। এর মধ্যে 6টি পুড়িয়ে ছাই করে ফেলেছিলেন মিসেস অ্যালেন। অপর 3টি হলো টার্কিশ ব্র্যান্ডের। হ্যাঁ, ঠিক তাই। আমার ধারণা, না দেখেই তোমার চমৎকার নাক সে খবরটা তোমার মগজে চালান করে দিয়েছিল। আমি তোমাকে আশ্বাস দিতে পারি এ ব্যাপারে আমার নাকের কোনো ভূমিকা নেই। আমার নাক কোনো খবরই দেয়নি। কিন্তু তোমার ব্রেন সেলগুলো অনেক খবর পাঠিয়েছে, এই তো কয়েকটা ইঙ্গিত পাওয়া গেছে। কেন, তুমি কি তা ভাবনি? যেমন? ঘরের ভেতর থেকে কোনো একটা জিনিস উধাও, এবং সেই সঙ্গে আমার মনে হয়েছে আবার কিছু জিনিস যোগও হয়েছে, এবং এরপর হচ্ছে রাইটিং ব্যুরো। সেটা আমি জানি। সে তুচ্ছ পাখির পালকের প্রসঙ্গে পড়ে আসছি। পাখির পালকের কলমের ভূমিকা এখানে সম্পূর্ণ নগণ্য। আধ ঘন্টার মধ্যে স্কটল্যান্ড ইয়ার্ডে আমার সঙ্গে দেখা করো। চার্লস আসছে। আমার মনে হয় তুমিও নিশ্চয়ই সেখানে যেতে চাইবে। হ্যাঁ, আমি খুবই খুশি হব। আর তুমি শুনলেও খুশি হবে, মেজর অস্টেসের আস্তানা খোঁজ করতে আমরা পেরেছি। ক্রোমওয়েল রোডে তার একটা সার্ভিস ফ্ল্যাট রয়েছে। অপূর্ব। শুধু তাই নয়, সেখানে যাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। খুব একটা ভালো লোক নয় মেজর অস্টেস। লেভারটন ওয়েস্টের সঙ্গে দেখা করে আমরা পরে তার সঙ্গে দেখা করতে যাব। সময়টা ঠিকঠাক তো তোমার জন্য? নিশ্চয়ই। তাহলে এসো আমার সঙ্গে। চিফ ইন্সপেক্টর জ্যাপের ঘরে এসে ঢুকল চার্লস ওভারটন ওয়েস্ট। মাঝারি উচ্চতার এমপি চার্লস। চেহারায় ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট। পরিষ্কার শেভ করা মুখ, সুন্দর সুপুরুষ দেখতে। সিনেমার অভিনেতার মতো দর্শনীয় তার চোখ মুখ। তাকে একটু বিমর্ষ দেখাচ্ছিল বটে, তবে স্বাভাবিক তার স্বভাব এবং ব্যবহার। মিস্টার লেভারটন ওয়েস্ট, প্রথমে আমি আপনাকে বলতে চাই মিসেস অ্যালেনের মৃত্যু সংবাদে আপনার আঘাতটা যে কতখানি আমি সেটা অনুভব করতে পারি। আমার মানসিক দুরবস্থা নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না। তার থেকে বরং আপনি আমাকে বলুন আমার মিসেস অ্যালেন কী কারণে আত্মহত্যা করতে গেল। আপনি নিজে আমাদের এই ব্যাপারে কিছু সাহায্য করতে পারেন না? না, একেবারেই পারি না। কোনো ঝগড়াঝাটি হয়নি? মানে কোনো কথা কাটাকাটি, মনোমালিন্য হয়নি আপনাদের মধ্যে? না, সেরকম কিছু হয়নি।
আর সেজন্য তো এটা আমার কাছে একটা যেন বড় আঘাত। আরও একটু পরিষ্কার করে বললে হয়তো আপনার বোধগম্য হতে পারে। যদি বলি এ ঘটনা আত্মহত্যাজনিত নয়, খুন। খুন? আপনি বলছেন খুন? হ্যাঁ, ঠিক তাই। এখন বলুন মিস্টার লেভারটন ওয়েস্ট, মিসেস অ্যালেনের সঙ্গে কে এমন দুশ্মনী করতে পারে? না, আমি এসবের কিছুই জানি না। হয়তো কেবল অনুমান করা যেতে পারে, তাও সেটা হবে অকল্পনীয়। তিনি তার কোনো শত্রুর কথা উল্লেখ করতেন না? যেমন যে কোনো ব্যক্তি, তার প্রতি যার ঈর্ষা বিদ্বেষ ছিল। কখনো না। আপনি জানতেন তার একটা পিস্তল ছিল? সে খবর আমার জানা নেই। মিস প্লেন্ডারলিথ বলেছেন সে পিস্তলটা মিসেস অ্যালেন বিদেশ থেকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন কয়েক বছর আগে। সত্যি? নিশ্চয়ই। আমরা কেবল মিস প্লেন্ডারলিথের মুখ থেকে এই খবরটা শুনেছি। সম্ভবত মিসেস অ্যালেন নিজের জীবনহানির আশঙ্কা করতেন। তিনি মনে করতেন কেউ তাকে খুন করতে পারে, তাই তিনি আত্মরক্ষার জন্য সঙ্গে এই পিস্তলটা রাখতেন। সন্দেহের দোলায় দুলতে দুলতে মাথা নাড়ল চার্লস। হঠাৎ পোয়ারোর স্বভাবটা যেন বিদেশিদের মতো হয়ে গেল। মিস প্লেন্ডারলিথ সম্পর্কে আপনার কি ধারণা মিস্টার লেভারটন ওয়েস্ট? মানে আমি জানতে চাইছি, আপনার কি মনে হয় উনি বিশ্বাসযোগ্য? সেরকমই তো আমার মনে হয়। আপনি তাকে পছন্দ করেন না? সে কথাই বলবো না। আচ্ছা, আপনি মেজর অস্টেসকে জানেন? অস্টেস? ও হ্যাঁ, নামটা আমার মনে পড়েছে। বারবার মিসেস অ্যালেনের ফ্ল্যাটে তার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল। আমার ধারণা লোকটা কেমন যেন সন্দেহজনক। সেই কথাটা আমি মিসেস অ্যালেনকে বলেছিলাম একদিন। আমাদের বিয়ের পর এই ধরনের লোকের যাতায়াতে আমি কখনোই উৎসাহ দেবো না। বারবারাকে সে কথা আমি স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম। তা মিসেস অ্যালেন কি জবাব দিয়েছিলেন জানতে পারি? ও আমার সঙ্গে একমত হয়েছিল। তার মানে আপনি বলতে চাইছেন যে বিয়ের পর তিনি তার অবস্থা ভালো করার দিকে নজর দিতেন? না না, সে কথা আমি বলছি না। আমি যেমন আমার বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করে থাকি, বারবারাও যেন ঠিক তাই করে। হ্যাঁ, এমন বন্ধু বান্ধব যার পরিচয় দেওয়া যায় সবার কাছে। তা ঠিক। তাহলে আপনি কোনোভাবেই আমাদের সাহায্য করতে পারেন না? না, অবশ্যই না। আমি যেন এখন সমুদ্রে ভাসছি। বারবারা, আমার প্রিয় বারবারা আমার কাছে নেই। ঠিক আছে মিস্টার লেভারটন ওয়েস্ট, এবার কাজের কথায় আসা যাক। 5ই নভেম্বর রাতে আপনার গতিবিধি কীরকম ছিল বলুন এখন। আমার গতিবিধি? আপনি কি বলছেন চিফ? অন্য কিছু ভাববেন না, এটা আমাদের রুটিন মাফিক কাজ বলে মনে করবেন। আমাদের সকলকে এরকম জিজ্ঞাসাবাদ করতে হয়। আশা করি আমার সামাজিক প্রতিষ্ঠার কথা চিন্তা করে আমাকে রেহাই দেওয়া হবে। আমি মনে করবার চেষ্টা করছি। ও হ্যাঁ, মিসেস অ্যালেনের ফ্ল্যাটে আমি গিয়েছিলাম ঠিকই, তবে 10:30টার একটু আগে সেখান থেকে চলে আসি। ফ্ল্যাট বাড়িগুলো থেকে বেরিয়ে আসার সময় সেখানকার এক বাসিন্দার ফ্ল্যাটের সামনে বাজি পড়তে দেখেছিলাম। আজকাল বাজি পোড়ানোর রেওয়াজ নেই বললেই চলে, তাই কোথাও বাজি পোড়ানোর কথা শুনলে ভাবতে বেশ ভালোই লাগে। তারপর আমি বাড়ি চলে আসি। সময়টা ঠিক মনে নেই। 11টা, 11:30? ওই সময়ের মধ্যে কোনো এক সময় হবে হয়তো। কেউ আপনাকে বাড়িতে ঢুকতে দেখে থাকতে পারে? না, কেউ দেখেনি। আমার নিজস্ব চাবি আছে। এই সবই রুটিন মাফিক কাজের ব্যাপার মিস্টার লেভারটন ওয়েস্ট, ব্যক্তিগত ব্যাপার নয়, বুঝলেন? এখনকার মতো এটুকুই মিস্টার লেভারটন ওয়েস্ট, পরে প্রয়োজন হলে। ঠিক আছে, আপনি আমাকে খবর দেবেন। অবশ্যই। ভালো কথা। আসুন এরকল পড়ার সঙ্গে পরিচয় করে দিই। ওর নাম আপনি নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ হ্যাঁ, নামটা আমি শুনেছি বই কি। বিশ্বাস করুন, দুঃখে আমার বুকটা কেমন হাহাকার করে ওঠে এখন। এত বড় একটা ক্ষতি, আপনার নিশ্চয়ই এখন অনেক চিন্তা, তাই আমি আর কিছু বলবো না। ভাবতে আশ্চর্য লাগছে ইংরেজরা কি করে তাদের ভাবাবেগ চেপে রাখে। সিগারেট কেসের ঢাকনা খুলে পোয়ারো বলল, আমাকে অনুমতি দিন। আহ, এটা দেখছি একেবারে খালি জ্যাপ। যে পকেটে হাত ঢুকিয়ে মাথা নাড়লেন, অর্থাৎ তার অবস্থাও পোয়ারোর মতো, খালি পকেট। এবারে চার্লসটা নিজের সিগারেট কেস বের করে পোয়ারোর দিকে এগিয়ে ধরল। আমার কাছ থেকে একটা নিন। ধন্যবাদ। হ্যাঁ, আপনি যে বলেছেন মসিয়ে পোয়ারো, আমরা ইংরেজরা কোনো ভাবাবেগকে প্রশ্রয় দিতে চাই না। মুখ বন্ধ করে থাকাটাই হলো আমাদের উদ্দেশ্য। দুজনের দিকে মাথা অবনত করে সে ঘর থেকে বেরিয়ে গেল। অর্থহীন কথাবার্তা। এই লোকটার সম্পর্কে প্লেন্ডালিথ মেয়েটির ধারণা ঠিকই। যাই হোক, লোকটা সুপুরুষ, যে কোনো নারী তার সঙ্গ পেলেই তলিয়ে যেতে পারে। তা সেই সিগারেটের ব্যাপারে তোমার কি মত? কাপা কাপা হাতে সিগারেটটা এগিয়ে দিল পোয়ারো জ্যাপের দিকে। ইজিপশিয়ান দামি সিগারেট। ওটা কোনো ভালো সিগারেট না। করুণা করতে ইচ্ছে হয়, এমন দুর্বল অ্যালিবাইয়ের কথা এর আগে কখনো শুনিনি।
জানো পড়ো, এটা কতকটা অন্য পায়ে বুট না থাকার মতো। মেয়েটি যদি তাকে ব্ল্যাকমেল করে থাকে, তাহলে বলতে হয় লোকটা ব্ল্যাকমেল হওয়ার মতো আদর্শই বটে। আপনার এই ধারণার জন্য কেসটাকে নতুন করে সাজানো যেতে পারে হয়তো, কিন্তু আমাদের প্রসঙ্গটা নয়। আমাদের প্রসঙ্গ কী তাহলে? অস্টেস? তার সম্পর্কে আমি কিছু খবর সংগ্রহ করেছি। লোকটা অত্যন্ত জঘন্য প্রকৃতির হতে পারে, কিন্তু ভালো কথা। মিস স্প্লেন্ডারলিথ সম্পর্কে আমি যা করতে বলেছিলাম করেছেন? হ্যাঁ, একটু অপেক্ষা করো, এক্ষুনি ফোন শেষ করে শেষ খবরটা আমি জেনে নিচ্ছি। রিসিভারটা তুলে নিয়ে ডায়াল করলো জ্যাপ। কিছুক্ষণ নিচু গলায় কথাবার্তা হলো দুজনের মধ্যে। একসময় রিসিভারটা নিচে নামিয়ে রেখে পরের দিকে তাকিয়ে জ্যাপ বলল, বিচিত্র মানুষের হৃদয়। গল্ফ খেলতে চলে গেছেন। আগের দিন বন্ধু খুন হয়েছে, এখন তো তোমার গল্ফ খেলার জন্যই জেনি। পোয়ারোর ঠোঁটে বিদ্রুপের হাসি ফুটে উঠতে দেখা গেল। কি ব্যাপার, এর মধ্যে হাসির কি এমন খোরাক পেলে তুমি? নিশ্চয়ই নিশ্চয়ই, তবে স্বভাবতই। ছি ছি, আমি কি বোকা? আমি কেন? সেটা কি করে আমার চোখকে ফাঁকি দিল? নিজের মনে অমন বকবক করা বন্ধ করো তো। চলো, অস্টেসকে বাগে আনা যাক। তবে হ্যাঁ, অবশ্যই তাকে আগেভাগে আনা যাক, কিন্তু এখন বলতে পারি আমি সব জানি, সব কিছু। মেজর অ্যাস্টেস তাদের দুজনকে খুব সহজেই গ্রহণ করল। তার ফ্ল্যাটটা ছোটই বলতে হয়। মদ পান করতে দিল সে তাদের। তবে তারা পান করতে অনীহা প্রকাশ করলে সে তখন তার সিগারেট কেসটা বার করল। জ্যাপ ও পরও দুজনেই তার সিগারেট গ্রহণ করল। চকিতে তাদের দুজনের মধ্যে দৃষ্টি বিনিময় হয়ে গেল। মিস্টার অ্যাস্টেসের কাছ থেকে যা জানা গেল তা অনেকটা এই রকম। মিসেস এলেনকে সে অনেক দিন ধরে চেনে। সে স্বীকারও করল যে 5ই নভেম্বর সন্ধ্যায় সে তার বাড়িতে গিয়েছিল দেখা করতে, কিছু উইলের ব্যাপারে কথা বলতে। তবে উইলটা কেন এবং কী জন্য তা সে কিছুই জানে না। কিন্তু 200 পাউন্ড চুরি যাওয়ার ঘটনাটা বলতেই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। জ্যাব জিজ্ঞাসা করল, আপনি কি সবসময় বসবার ঘরে বসেছিলেন? মেজর অ্যাস্টেস বলল, কেন, ওপরতলার মিসেস অ্যালেনের ঘরে যাননি? না, আপনাকে বললাম তো, বসবার ঘর ছাড়া অন্য কোথাও আমি যাইনি। আপনার কতগুলো কাফলিংকের সেট আছে মিস্টার অস্টেস? কাফলিংস? এর সঙ্গে ওটার কি সম্পর্ক আছে? অবশ্যই এই প্রশ্নের উত্তর দিতে আপনি বাধ্য নন। এর উত্তর? ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর দিতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমার লুকোবার কিছুই নেই। আর সেই সঙ্গে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই হলো আমার। আর খুব সুন্দর ডিজাইন তো। দেখছি একটা ভাঙা এনামেল উঠে গেছে। তার মানে? কখন এমনটি ঘটলো খেয়াল করেননি? 2-1 দিন আগে, তার বেশি নয়। আপনি শুনলে আশ্চর্য হবেন যদি বলি মিসেস অ্যালেনের বাড়িতে শেষ যেদিন যান সেই দিনই আপনার ওই কাফলিংটা ভেঙে যায়। তা কেন হবে না? আমি সেখানে যাইনি, এ কথা তো অস্বীকার করছি না। হ্যাঁ, শুনলে হয়তো আপনি আরও অবাক হবেন। কাফলিংকের টুকরো বসবার ঘরে পাওয়া যায়নি, সেটা মিস অ্যালিয়েনের ঘরে পাওয়া যায়, যেখানে তিনি খুন হয়েছিলেন এবং যেখানে বসে একটা লোক আপনারই প্রিয় ব্র্যান্ডের সিগারেট খেয়েছিল। আমার বিরুদ্ধে অভিযোগ করার মতো কিছুই নেই আপনাদের। জোর করে আমাকে অভিযুক্ত করতে চাইছেন আপনি। সেদিন রাত্রে ফিরে আমি আর সেখানে যাইনি। জ্যাপের হয়ে এবার পোয়ারো মুখ খুলল। ফিরে আপনি আর সে বাড়িতে যাননি ঠিকই, আর আপনার যাবারও প্রয়োজন ছিল না। আপনি যখন সেখান থেকে ফিরে আসেন সম্ভবত তখন মিস অ্যালেন সেখানে মারা গেছেন। অসম্ভব, সেটা অসম্ভব। তিনি তখন দরজার ওপরে দাঁড়িয়েছিলেন, আমি নিজের চোখে দেখেছি। শুধু তাই নয়, আমি নিজের কানে শুনেছি আমার সঙ্গে তাকে কথা বলতে। প্রতিবেশীরাও নিশ্চয়ই তার গলার আওয়াজ শুনে থাকবে, তাকে দেখেও থাকবে হয়তো। তারা আপনাকে তার প্রতি উদ্দেশ্য করে কথা বলতে শুনেছে। তার উত্তর শোনার ভান করে একটু পরে আবার আপনি কথা বলেছেন। এটা একটা সাবেকি চাল, যাতে করে প্রতিবেশীরা বুঝে নিতে পারে যে মিসেস অ্যালেন দরজার ওপারে দাঁড়িয়েছিলেন আর আপনি যেন তার সঙ্গেই কথা বলে যাচ্ছিলেন। কারণ তাদের সঙ্গে আলোচনা করেই আমরা জানতে পেরেছি তারা জানে না ওই দিন রাত্রে মিসেস অ্যালেন রাতের কি দিনের পোশাক পরেছিলেন সেই সময়। এমনকি তারা বলতেও পারেননি তার পরনের পোশাকের রং কি ছিল। হায় ঈশ্বর, একথা সত্যি নয়, একথা সত্যি নয়। অ্যাস্টেস ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। কতকটা হুকুমের সুরেই জ্যাব বলল,
স্যার, আপনাকে বলতে বাধ্য হচ্ছি, আমার সঙ্গে আপনাকে একবার থানায় যেতে হবে। তার মানে আপনি আমাকে গ্রেপ্তার করছেন? তদন্তের জন্য কিছু সময় আপনাকে থানায় রেখে দেওয়া হচ্ছে, এই আর কি। এরপরে একটা অস্বাভাবিক স্তব্ধতা নেমে এলো অ্যাস্টেসের চোখে মুখে। তার হাত পা দুটো ভয়ঙ্কর কাঁপছিল। সে যেন টাল সামলাতে না পেরে তক্ষুনি পড়ে যাবে, সেটা তার কথাতেও প্রকাশ পেল। আমি তুলে যাচ্ছি। পোয়ারো উঠে গিয়ে তার হাত দুটো নিজের হাতের মধ্যে তুলে নিয়ে মালিশ করতে শুরু করে দিল, কিন্তু পোয়ারোর ঠোঁটের কোণে ফুটে উঠল মৃদু হাসির রেখা। জ্যাপ এবং পোয়ারো গাড়ি চালিয়ে ক্রেপ্টন রোড ধরে যাচ্ছিলেন তখন। আমাদের হাতে তার বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ আছে, তা আমরা এই যে শহরতলি পথে ছুটে চলেছি, এর পিছনে কি উদ্দেশ্য থাকতে পারে পোয়ারো? যে কোনো উদ্দেশ্য ঠিকমতো খতিয়ে দেখা উচিত। সব কিছু অবশ্যই ব্যাখ্যা করতে হবে। তুমি যে রহস্যের কথা বলছো, আমি তার সমাধানে ব্যস্ত এখন। হ্যাঁ, সেই অ্যাটাচি কেস উদা হওয়ার রহস্যের কথাই আমি বলছি। ছোট সে অ্যাটাচি কেস রহস্য? একটু অপেক্ষা করো। গাড়িটা ততক্ষণে সারি সারি ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করেছিল। 14 নম্বর ফ্ল্যাটের দরজার সামনে জেনি দাঁড়িয়েছিল গলফ খেলার পোশাক পরে। পথ দেখিয়ে সে তাদের ফ্ল্যাটের ভিতর নিয়ে চলল। জ্যাপ তাকে অনুসরণ করে বসবার ঘরে এসে দাঁড়ালো। ওদিকে পর মিনিট 2 হলের মধ্যে দাঁড়িয়ে থেকে নিজের মনে বিড়বিড় করে বলল, এখান থেকে বেরোনো কতই বা কঠিন। একসময় সেও ঢুকলো বসবার ঘরে। কাপবোর্ডের ডালা খোলার মৃদু আওয়াজ তার কানে ভেসে এলো। জ্যাপ এবং পরস্পরের দিকে তাকালো। তাদের চোখে এক অজানা প্রশ্ন। মিস প্লেনারলিথ, আপনাকে বেশিক্ষণ ধরে রাখবো না। আমরা এসেছিলাম আপনার কাছ থেকে মিসেস অ্যালেনের সলিসিটারের নাম জানতে। তার সলিসিটার? তার যে কোনো সলিসিটার ছিল আমার তা জানা নেই। বেশ, তো আপনার কাছ থেকে তিনি যখন এই ফ্ল্যাটটা ভাড়া নেন, তখন নিশ্চয়ই কোনো সলিসিটার বাড়ি ভাড়ার চুক্তিপত্রের খসড়া তৈরি করে দিয়ে থাকবেন। না, সেরকম কিছু হয়েছিল বলে আমার মনে হয় না। দেখুন, ফ্ল্যাটটা আমি ভাড়া নিই, আমার নামেই লিজ নেওয়া। বারবার আমাকে অর্ধেক ভাড়া দিত, এরকমই একটা ব্যবস্থা ছিল আমাদের মধ্যে। তাই বুঝি? তাহলে তো কিছু করার নেই। দুঃখিত আপনাদের সাহায্য করতে না পারার জন্য। না না, সেটা কোনো ব্যাপার না। গলফ খেলে আসছেন বুঝি? হ্যাঁ, আপনার কাছে এটা নির্দয় বলে মনে হচ্ছে, তাই না? কিন্তু কি করব বলুন, এই অবস্থায় বাড়িতে একা একা বসে থেকে হাঁপিয়ে উঠেছিলাম, দম বন্ধ হয়ে আসছিল। তার কথা শেষ হতে না হতেই পোয়ারো শুরু করলো। মাদামোজেল, আমি আপনাকে সর্বতোভাবে সমর্থন করছি। এটা খুবই স্বাভাবিক। এখানে একা একা এই অবস্থায় চুপ করে বসে থেকে কোনো কিছু করা কিংবা ভাবা একেবারেই অসম্ভব। যাই হোক, আপনি তবু আমার মনের অবস্থাটা উপলব্ধি করতে পারলেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি কোনো ক্লাবের সদস্যা? প্লেন্টওয়ার্থে আমি খেলি। আজ দিনটা খুব চমৎকার, কি বলেন? দুঃখের কথা, গাছে এখন খুব কমই পাতা অবশিষ্ট আছে। 1 সপ্তাহ আগে বন জঙ্গল ছিল, অত্যন্ত মনোরম এবং চিত্তাকর্ষক। আজকের দিনটা সত্যিই কিন্তু খুব চমৎকার। গুড আফটারনুন মিস প্লেনারলিথ। এ ব্যাপারে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসতে পারলে আপনার কাছে ছুটে আসব। সত্যি কথা বলতে কি, একজন সন্দেহভাজন ব্যক্তিকে আমরা আটক করেছি। কে কে এসে? মেজর অস্টেস। মাথা নেড়ে ফায়ার প্লেসের দিকে এগিয়ে গেল জেনি, তাতে আগুন ধরানোর জন্য। গাড়িটা ফ্ল্যাট বাড়িগুলোকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতেই জ্যাপ জিজ্ঞাসা করলো, তারপর? পর ঠোঁটে ধূর্ত হাসি। খুবই সহজ ব্যাপার। ওই সময় দরজার তালায় চাবি লাগানো ছিল। আর গলফ ক্লাব উধাও। খুবই স্বাভাবিক। আর যাই সে হোক না কেন, মেয়েটি একেবারেই বোকা নয়। আর কোনো কিছু খোয়া গেছে? হ্যাঁ বন্ধু, ছোট্ট অ্যাটাচি কেসটা। এ যেন নরক যন্ত্রণা। আমি জানি আরও কিছু বেপাত্তা হয়েছে, কিন্তু কি কি সেটা হতে পারে? সে অ্যাটাচি কেসটা আমি তন্ন তন্ন করে খুঁজেছিলাম, কিন্তু ব্যর্থ হই। প্রিয় জ্যাপ, বলো এখন তুমি কি বলবে? আমরা এখন যাচ্ছি কোথায় শুনি? এখনও 4টে বাজেনি। অন্ধকার নামার আগেই আমরা ওয়েন্টওয়ার্থে পৌঁছে যেতে পারি। তুমি কি মনে করো, সত্যি সে সেখানে গেছে? হ্যাঁ, আমারও তাই মনে হয়। সে জানে আমরা হয়তো তদন্ত করতে সেখানে যেতে পারি। আমার বিশ্বাস আমরা তাকে সেখানে অবশ্যই দেখতে পাবো।
ঠিক আছে, যাচ্ছি। এই অ্যাটাচি কেসের সঙ্গে খুনের অপরাধের কী যে সম্পর্ক থাকতে পারে আমি তা ভাবতেও পারি না। আমার তো মনে হয় না কেসের ব্যাপারটা অ্যাটাচি কেসটা কোনো সাহায্য করতে পারবে আমাদের। প্রিয় বন্ধু, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। এই খুনের মামলার সঙ্গে অ্যাটাচি কেসের কোনো সম্পর্ক নেই। তাহলে কেন? না, আমাকে আর কিছু বলতে হবে না। তদন্তের পদ্ধতি শুধু নয়, সব কিছুই চমৎকার। আজকের দিনটাও চমৎকার। 4:30 কিছু পরে তারা ওয়েন্টওয়ার্থ গলফ ক্লাবে এসে পৌঁছলো। একটি বয়কে জেপি নামাঙ্কিত ব্যাগটা নিয়ে আসতে হুকুম দিল ইন্সপেক্টর। কিছুক্ষণ পর ব্যাগটি নিয়ে এলো ছেলেটি। একটা অ্যাটাচি কেস তোমার সঙ্গে রেখে যাননি মিস্টার প্রেন্ডারলিথ? না স্যার, মনে হয় তিনি এটা ক্লাব হাউসে রেখে গেছেন। আজ কি তিনি এখানে এসেছিলেন? ও হ্যাঁ, এসেছিলেন বইকি, আমি তাকে দেখেছি। তুমি জানো গলফ খেলার সরঞ্জাম বহন করার জন্য কাকে নিয়েছিলেন? তিনি একটা অ্যাটাচি কেস হারিয়েছেন। কোথায় সেটা ফেলে এসেছেন তা তিনি খেয়াল করতে পারেননি। তিনি সেরকম কাউকে সঙ্গে নেননি। তিনি এখানে আসেন কয়েকটি বল সঙ্গে নিয়ে, লোহার বল সেগুলো। আমার মনে পড়েছে, হ্যাঁ, তার হাতে একটা অ্যাটাচি কেস জাতীয় কিছু একটা ছিল। পিছিয়ে এলো পোয়ারো। মাথাটা একদিকে একটু ঝুঁকিয়ে ঘরে সাজানো ব্যবস্থাটা প্রত্যক্ষ করছিল সে। চেয়ারগুলো বিক্ষিপ্তভাবে ছড়ানো এদিক ওদিক, তবুও দেখতে ভালোই লাগে। কলিং বেলে শব্দ হলো সেই সময়। হয়তো জ্যাপ এলেন। জ্যাপ ঘরে ঢুকেই বলল, জানো গোয়েন্দায় বটে তুমি। তুমি ঠিক বলেছ। হে, এ একেবারে ঘোড়ার মুখের কথা। গতকাল ওয়েস্টওয়ার্থে সেই লেকে একটা যুবতীকে কিছু একটা নিক্ষেপ করতে দেখা গেছে। চেহারার বিবরণ শুনে মনে হলো মেয়েটি যেন প্লেন্ডালনিথি বটে। লেকের জল থেকে সেটা তুলতে খুব একটা কষ্ট পেতে হয়নি। আর সেটা একটা অ্যাটাচি কেস। কিন্তু এখন কথা হচ্ছে, ওই অ্যাটাচি কেসটা লেকের জলে ফেলা হলো কেন? এই প্রশ্নটা বারবার মনে জাগছে। ওটার ভেতরে কিছুই নেই, এমনকি সে ম্যাগাজিনগুলো। অমন সুস্থ স্বাভাবিক একটা যুবতী একটা দামি অ্যাটাচি কেস লেকের জলে ফেলতে গেলই বা কেন? জানো পরও, কাল সারা রাত ধরে চিন্তা করেও আমি আমার প্রশ্নের উত্তরটা খুঁজে না পাওয়ার জন্য আরও বেশি চিন্তিত। একটু শান্ত হন ইন্সপেক্টর জ্যাপ। আপনাকে বেশিক্ষণ চিন্তায় মগ্ন থাকতে হবে না। আর উত্তরটা এলো বলে। ঠিক সেই মুহূর্তে কলিং বেলটা বেজে উঠল। মেয়েটি ধীর পায়ে ঘরে ঢুকলো নিজস্ব অস্তিত্ব বজায় রেখে। আমি আপনাকে আসবো বলেছিলাম এখানে। পোয়ারো তাকে একটা চেয়ার দেখিয়ে বসতে বলে বলল, দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। জ্যাপও এখানে রয়েছেন। আমিও আপনাকে একটা গুরুত্বপূর্ণ খবর দিতে চাই। এলেন তাহলে সত্যি সত্যি খুন হয়েছে? হ্যাঁ, এটা একটা খুনেরই কেস। একটা লোককে দিয়ে ইচ্ছাকৃতভাবে একজনের ক্ষতি সাধন করা। ওভাবে বলবেন না। আপনি ওভাবে বললে কথাটা ভয়ঙ্কর শোনায়। হ্যাঁ, ঘটনাটা ভয়ঙ্করই বটে। মিস প্লেন্ডারলিথ, এই ব্যাপারে আমি খানিক আগে একটা সত্য আবিষ্কার করেছি। সেই কথাটাই আমি আপনাকে বলতে যাচ্ছি। ওর একটা নিজস্ব পদ্ধতি আছে মিস প্লেন্ডালনিথ। নিজস্ব ভাবধারায় সব কিছু বিশ্লেষণ করে থাকে। জানেন, ওকে আমি ঠাট্টা করে থাকি। সেটা যে কত বড় ভুল এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। যাই হোক, এখন আসুন, ও কি বলে আমরা শুনি। মাদামোজেল, আপনি নিশ্চয়ই জানেন 5ই নভেম্বর সকালে আমি আমার বন্ধুটিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছই। মিসেস অ্যালেনের মৃতদেহ যেখানে পড়েছিল আমরা সেই ঘরে যাই। সেই ঘরে ঢোকা মাত্র কতগুলো অস্বাভাবিক জিনিস আমাদের নজরে পড়েছিল। তার মধ্যে একটা জিনিস খুবই অস্বাভাবিক বলে মনে হয়েছিল আমার। তাহলে শুরুতেই বলি, একটা অদ্ভুত সিগারেটের গন্ধ আমার নাকে লেগেছিল। পড়ো, যদি কিছু মনে না করো তো বলি, এটা তোমার অতিরঞ্জন। আমি কিন্তু কোনো গন্ধ পাইনি। হতে পারে, কারণ কোনো বাসি গন্ধ আমার নাকে লাগে না। আমি হয়তো পেতাম না। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি হলো জানেন? ঘরের সব দরজা জানলা বন্ধ ছিল তখন। ছাইদানির মধ্যে পাওয়া সিগারেটের টুকরো 10টার কম নয় অন্তত। স্বভাবতই সেটাই অস্বাভাবিক, খুবই অস্বাভাবিক। সেই বন্ধ ঘরে অদ্ভুত সিগারেটের গন্ধটা সম্পূর্ণ টাটকা বলেই মনে হয়েছিল। পরবর্তী যে জিনিসটা আমাকে সবথেকে বেশি আকর্ষণ করেছিল সেটা হলো মৃত মহিলাটির হাতের কবজির ঘড়িটা। সেটার ব্যাপারে উল্লেখযোগ্য কী আবার থাকতে পারে শুনি? তেমন বিশেষ কিছু নয়, তবে অস্বাভাবিক ঠেকেছিল কবজি ঘড়িটা তার ডান হাতের কবজিতে লাগানো দেখে।
স্বাভাবিক নিয়মে মেয়েদের বাঁ হাতের কবজিতেই ঘড়ি লাগানো থাকে। কিন্তু একদিন আপনিই তো বলেছিলেন এ ব্যাপারে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। কেউ কেউ ডান হাতের কবজিতে ঘড়ি বেঁধে থাকে। এবার সব থেকে আকর্ষণীয় বস্তুটির কথা উল্লেখ করা যাক, সেই লেখার টেবিলটার কথা। হ্যাঁ, তুমি যে এবার সেই লেখার টেবিলটার কথা তুলবে আমি আন্দাজ করেছিলাম। সত্যিই সেটা খুব অস্বাভাবিক, অত্যন্ত উল্লেখযোগ্য বটে, দুটি কারণে। প্রথম কারণ হলো টেবিলের ওপর থেকে একটা কোনো জিনিস যেন নিখোঁজ বলে মনে হচ্ছিল। কি কি উধাও হতে পারে সেটা? মাদামোজেল, ব্লটিং পেপারের একটা শিট। একগুচ্ছ ব্লটিং পেপারের ওপরটা ছিল পরিষ্কার এবং সেটা স্পর্শহীন ব্লটিং পেপারের একটা শিট। সত্যি কথা বলবো মসিয়ে পোয়ারো, অনেক দিনের ব্যবহৃত শীট লোকে সাধারণত ছিঁড়ে ফেলে দিয়ে থাকে। হ্যাঁ, তা করে বটে, কিন্তু সেটা নিয়ে তারা করে কি? ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দেয়। কিন্তু এক্ষেত্রে সেটা বাস্কেটের মধ্যে ছিল না, আমি ভালোভাবেই দেখেছি। সেটার কোনো অস্তিত্ব সেখানে দেখতে পাইনি। তার কারণ সম্ভবত আগের দিন বাস্কেট থেকে সেটা সরিয়ে ফেলা হয়ে থাকবে। ব্লটিং গুচ্ছের ওপরে শীটটা পরিষ্কার থাকার কারণ হলো পরের দিন কোনো চিঠি লেখেনি বারবারা। কিন্তু মাদামোয়াজেল, আপনার যুক্তিটা ঠিক গ্রহণযোগ্য বলে মনে করতে পারছি না। কারণ সেদিন সন্ধ্যায় মিসেস অ্যালেনকে পোস্ট বক্সের দিকে যেতে দেখা গেছে, এ খবর আমি পেয়েছি। অতএব ওই দিন তিনি চিঠি লিখেছিলেন নিশ্চয়ই। নিচের ঘরে বসে তিনি লিখতে পারেন না, কেননা সেখানে লেখার সামগ্রী বলতে কিছুই ছিল না। আর আপনার ঘরে গিয়ে চিঠি লেখার সম্ভাবনাটা আমি শুরুতেই নাকচ করে দিচ্ছি। আপনি নিজেও জানেন সেরকম কোনো ঘটনা ঘটেনি আজ পর্যন্ত। তাই এখন প্রশ্ন হচ্ছে, সেদিন তিনি চিঠি লিখলেন, ব্লটিং পেপার ব্যবহার করলেন, অথচ সেই ব্যবহৃত ব্লটিং পেপারটা উধাও হয়ে গেল। কোথায় কোথায় যেতে পারে সেটা? আবার একথাও ঠিক যে একজন মানুষ আছে যারা ভুল করে পরিত্যক্ত কাগজপত্র ওয়েস্ট পেপার বাস্কেটে না ফেলে ফায়ারপ্লেসে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু মিসেস অ্যালেনের ঘরের গ্যাস ফায়ার দেখেছি, আর নিচের ঘরের ফায়ারপ্লেসও দেখেছি। সেখানে আগুন ছিল না আগের দিন। মনে আছে আমি আপনাকে বলেছিলাম ফায়ারপ্লেস তৈরি ছিল, পরের দিন আপনি তাতে অগ্নিসংযোগ করেছিলেন। এখানে একটু থেমে সে আবার শুরু করলো। একটা ছোট্ট কৌতূহল, আমি সব জায়গা খুঁজে দেখেছি, ওয়েস্ট পেপার বাস্কেট, ডাস্টবিন, কিন্তু কোথাও আমি ব্যবহৃত ব্লটিং পেপারটা দেখতে পাইনি। আর তাতেই আমার মনে আরও কৌতূহল জেগেছে। সেটা আমার কাছে আরও বেশি প্রয়োজনীয় বলে মনে হয়েছে। এর ফলে কেন জানি না আমার মনে হয়েছে কেউ হয়তো ইচ্ছাকৃতভাবেই সেই ব্লটিং পেপারের শিটটা টেনে বার করে নিয়ে থাকবে। কিন্তু কেন? কারণ সেই ব্লটিং পেপারের ওপরে লেখার ছাপ আয়নার সামনে ধরলে সহজেই প্রতিবিম্বিত লেখাটা স্পষ্ট করে পড়া যেতে পারে। এই শেষ নয়, আরও আছে। আমার দ্বিতীয় কৌতূহল লেখার টেবিলটাকে কেন্দ্র করে। জ্যাপ, সম্ভবত তুমি লক্ষ্য করে থাকবে সেই টেবিলের ওপরে জিনিসপত্রগুলো কেমন এলোমেলোভাবে যত্রতত্র ছড়ানো ছিল। ব্লটার এবং কালি স্ট্যান্ড মাঝখানে, পেন্ট্রে বাঁ দিকে, ক্যালেন্ডার এবং পাখির পালকের পেনটা ডান দিকে। কেন, তুমি দেখোনি? মনে আছে পাখির পালকের কলমটা আমি পরীক্ষা করে দেখতে গিয়ে আমার অনুভূতির কথা তোমাকে বলেছিলাম? এটা কেবল লোক দেখানো, কারণ তখনও ওটা অব্যবহৃতই ছিল, কালির চিহ্ন ছিল না তাতে। এখনও তোমার মনে পড়ছে না? বেশ, আমি আবার বলছি, টেবিলের ঠিক মাঝখানে ব্লটার, বাঁ দিকে পেন ট্রে। কিন্তু জ্যাপ, স্বাভাবিক অবস্থায় বাঁ দিকে কোনো ট্রে কেউ রাখতে যায় না। ডান হাতের লোকের পক্ষে সেটা কি সুবিধাজনক? এখন তোমার সব মনে পড়ছে, তাই না? বাঁ দিকের পেন ট্রে, ডান দিকের কবজিতে কবজি ঘড়ি, অপসারিত ব্লটিং পেপার, আর নতুন একটা জিনিস ঘরের মধ্যে নিয়ে আসা, সিগারেটের শেষ অংশ সমেত সেই ছাইদানিটা। ঘরের ভেতরে টাটকা হাওয়া, একটা মিষ্টি সুবাস। যে ঘরের জানলাগুলো খোলা ছিল, সারা রাত বন্ধ ছিল না, এইরকম একটা ছবি আমি আমার মনের ক্যানভাসে এঁকেছি। আর মাদামোজ, আপনার ছবিটা এই রকম। ট্যাক্সিতে চড়ে ছুটে এলেন, ট্যাক্সি ভাড়া মিটিয়ে দিলেন, তরতর করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলেন, সম্ভবত বারবারা বলে চিৎকার করলেন, আর দরজা খুলেই দেখতে পেলেন আপনার বন্ধু ঘরের মেজের ওপরে মৃত অবস্থায় পড়ে রয়েছেন, তার বাঁ হাতে পিস্তল। মিসেস অ্যালেন ছিলেন বাঁ হাতি, সুতরাং বুলেটটা তার মাথার বাঁ দিকেই বিদ্ধ হওয়া উচিত ছিল। মিসেস অ্যালেন আপনাকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখে যান, কেন তিনি আত্মহত্যা করতে যাচ্ছেন তার ব্যাখ্যা ছিল সেই চিঠিতে। আর সেই চিঠিটা ছিল অত্যন্ত জরুরি। একজন নম্র, ভদ্র ও অসুখী মহিলা ব্ল্যাকমেলারের শিকার হয়ে শেষ পর্যন্ত নিজের জীবন নিজেই খতম করে ফেললেন।
আমার মনে হয় সেই মুহূর্তে আপনার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। এ কাজে নিশ্চয়ই একজন পুরুষের, তার শাস্তি পাওয়া উচিত, পুরোপুরি শাস্তি, এবং সেই শাস্তি যত কঠোর হয় ততই ভালো। এই সব কথা ভেবে আপনি পিস্তলটা বার করে ভালো করে সেটা মুছে মিসেস অ্যালানের ডান হাতে গুজে দিয়েছিলেন। তারপর মিসেস অ্যালানের লেখা সেই চিঠিটা এবং সেই ব্লটিং পেপারের শিটের উপরে চিঠির লিখিত অংশের ছাপ পড়েছিল, সেই দুটি টুকরো টুকরো করে ছিঁড়ে নিচের ঘরে নেমে আসেন এবং ফায়ারপ্লেসের আগুন জ্বালিয়ে চিঠি ও ব্লটিং পেপারের টুকরোগুলো নিক্ষেপ করেন। সেগুলো পুড়ে ছাই হয়ে যায়। তারপর আপনি ছাইদানিটা মিসেস অ্যালেনের ঘরে নিয়ে এসে টেবিলের উপরে রেখে দেন। আপাত দৃষ্টিতে দেখে মনে হয় দুজন মানুষ সেখানে বসে গল্পগুজব করছিলেন। শুধু তাই নয়, কাফলিঙ্ক এর একটা ভাঙা অংশ তার ঘরের মেঝের উপরে ফেলে রাখেন। সেদিন রাত্রে তার ঘরে এক পুরুষ এসেছিল, তার অকাট্য যুক্তি হিসাবে আপনি সেটা খাড়া করতে চেয়েছিলেন। তারপর আপনি জানলাগুলো বন্ধ করে দরজা লাগিয়ে দেন, কেউ যাতে সন্দেহ না করতে পারে। ঘরের মধ্যে আপনার প্রবেশ ঘটেছিল। এই অবস্থায় পুলিশ যাতে দেখতে না পায় সেজন্য আপনি ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দাদের সাহায্য নেননি, সোজা পুলিশকেই খবর দেন। এইভাবেই আপনি আপনার চতুর ভূমিকা পালন করে যান ঠান্ডা মাথায়। প্রথমে আপনি মুখ খুলতে চাননি, তবে পরে বুদ্ধি করে আপনি পুলিশকে বলেন আপনার সন্দেহ মিসেস অ্যালান আত্মহত্যা করেছেন। পরে মেজর অস্ট্রেস সম্পর্কে যে বিরুদ্ধ বিবৃতি দেন তার ফলে আমরা তার পিছু ধাওয়া করতে শুরু করি। হ্যাঁ মাদামোজেল, এটা একটা অত্যন্ত বুদ্ধিদীপ্ত খুন, সুপরিকল্পিতভাবে মেজর অস্ট্রেসকে হত্যা করার প্রচেষ্টা, অর্থাৎ এই পৃথিবী থেকে তাকে সরিয়ে দেওয়ার একটা ঘৃণ্য চক্রান্ত। জেনি উঠে দাঁড়ালো। এটা তার জঘন্য অপরাধের বিচারে সামিল। ওই লোকটা বারবারাকে হত্যা করার জন্য প্ররোচিত করেছিল। দেশের বাইরে যখন সে যায় তখন তার বয়স ছিল মাত্র 17, আর সেই লোকটা ছিল বিবাহিত। তারপর সে একটি শিশুর জন্ম দেয়। সেই শিশুটিকে সে সেখানে রেখে দিয়ে আসতে পারত, কিন্তু সে কথা না শুনে তাকে সঙ্গে করে নিয়ে আসে এবং নিজেকে মিসেস এলেন হিসেবে পরিচয় দিয়ে দেশে ফিরে আসে। পরে অবশ্য সেই শিশুটি মারা যায়। এখানে সে চার্লসের প্রেমে পড়ে যায় বারবারা। তাকে সে শ্রদ্ধা করত, কিন্তু চার্লসকে আমি খুব ভালোভাবেই জানতাম, তাই বারবারাকে মুখ বন্ধ করে থাকবার জন্য নির্দেশ দিই। যাই হোক, আমি ছাড়া অন্য কেউ বারবারার অতীত কলঙ্কের কথা জানতো না। তারপর একদিন সেই শয়তান অস্ট্রেসের আবির্ভাব হয়। পরের কথা তো আপনারা জানেনই। তাই বোধহয় সে আত্মহত্যার পথটাই ভালো মনে করে বেছে নেয়। জেনি এবার পোয়ারোকে প্রশ্ন করল, আমি যা করেছি সেটা কি অদ্ভুত বলে মনে হয় আপনার? আমার এই প্রশ্ন করার কারণ হলো, শুরু থেকেই লক্ষ্য করছি আপনি এই খুনটাকে একটা খুনের ধাঁধা বলে চালিয়ে দিতে চাইছেন, কিন্তু কেন? কারণ এটা খুন। কোনো কোনো ক্ষেত্রে খুন উপযুক্ত বলেই মনে হয়, তবে এক হিসাবে এটা খুনই। মাদামোজেল, আপনি সত্যবাদী, আপনার মনটা খুবই পরিষ্কার, সত্যের মুখোমুখি দাঁড়াতে পারেন। শেষ পর্যন্ত আপনার বন্ধুটি মারা গেলেন কারণ বেঁচে থাকার মতো সাহস ছিল না তার। আমরা তার প্রতি সহানুভূতিশীল হতে পারি, তার প্রতি দয়া দেখাতে পারি, কিন্তু প্রকৃত ঘটনা তো চাপা দেওয়া যায় না। তার এই পরিণতির জন্য তিনি নিজেই দায়ী, তার জন্য অন্য কারোর ওপর দোষারোপ করা যায় না। লোকটা এখন জেলে বন্দী, অন্য আরও ব্যাপারে তার হয়তো দীর্ঘমেয়াদী জেল হতে পারে। এখন আপনিই বলুন, আপনার ইচ্ছে অনুযায়ী একটি জীবন নষ্ট করে দেওয়া। পোয়ারোর দিকে অবাক চোখে তাকিয়ে রইল জেনি। তার চোখে অন্ধকারের ছায়া নেমে এসেছে। না, আপনি ঠিকই বলেছেন, আমি তা করতে পারি না। এরপর জেনি ঘুরে দাঁড়িয়ে দ্রুতপদে ঘর থেকে বেরিয়ে গেল। এতক্ষণ জ্যাব নীরবে তাদের কথাবার্তা শুনছিল। জেনি ঘর থেকে বেরিয়ে যেতেই তিনি লম্বা হয়ে একটা শীষ দিয়ে উঠলেন। তার চোখে মুখে একটা খুশির আমেজ। এখন বুঝেছি আমি একটা জঘন্য অপদার্থ। পোয়ারো তার দিকে তাকিয়ে নম্রভাবে হাসল। আত্মহত্যা বলে কোনো খুনকে চালানো যায় না, সাজানো যায় না, তবে কোনো কোনো আত্মহত্যা সত্যি খুনের মতোই হয়। হ্যাঁ, খুবই চালাকির সঙ্গে সেটা করা হয়েছে, এতে কোনো অতিরঞ্জিত বলে কিছু নেই। কিন্তু সেই অ্যাটাচি কেসটা, ওটা কিভাবে এই কেসের সঙ্গে জড়িয়ে পড়ল? প্রিয় বন্ধু, আমি তো আপনাকে আগেই বলেছি এই কেসের সঙ্গে সেটার কোনো সম্পর্ক নেই। তাহলে কেন? গল্ফ খেলার স্টিক, বুঝলেন জ্যাপ, গল্ফ খেলার স্টিক। গল্ফ খেলার জন্য সেই স্টিকগুলো বাঁহাতি খেলোয়াড়ের, সেগুলো ওয়েন্টওয়ার্থ ক্লাবে রেখে দেয় জেনি। ওই স্টিকগুলো ছিল বারবারার, তাতে কোনো সন্দেহ নেই।
আমরা যেমন সে কাওয়ার্ডগুলো খুলে অ্যাটাচি কেসটা দেখতে পাই, আমাদের আগেই সেগুলো জেনির চোখে পড়ে থাকবে। আর সেগুলো আমাদের নজরে পড়তেই জেনি ভেবেছিল তার সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে। সেই মুহূর্তেই সে তার কর্তব্য স্থির করে ফেলে। আমাদের ভুল পথে চালনা করার জন্য সে বলে, এই অ্যাটাচি কেসটা আমার, আজ সকালেই এটা আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম। আর তার এই পরিকল্পনা মতো তুমি ভুল পথে চলেছিলে। ওই একই কারণে পরদিন সে গলফ খেলার স্টিকগুলোর হাত থেকে রেহাই পাওয়ার জন্য সেই অ্যাটাচি কেস ব্যবহার করেছিল সে, যেন তার মধ্যে সামুদ্রিক মাছ বহন করে নিয়ে যাচ্ছে সে। লাল সামুদ্রিক মাছ? তার মানে তুমি বলতে চাইছো এটাই তার আসল উদ্দেশ্য ছিল? ভেবে দেখো, গলফ খেলার স্টিকের ব্যাগটা কোথায় ফেললে সহজেই রেহাই পাওয়া যায়? সেগুলো কেউ পুড়িয়ে ফেলতে পারে না, কিংবা ডাস্টবিনেও ফেলতে পারে না। কেউ যদি সেগুলো কোথাও ফেলে আসে, পরে সেগুলো তার কাছেই ফিরে আসতে বাধ্য। তাই মিস স্প্লেন্ডারলিথ সেগুলোকে গলফ ক্লাবে নিয়ে যায়। ক্লাব হাউসে গিয়ে সেগুলোকে ভেঙে ভেঙে 2 টুকরো করে যেখানে সেখানে ফেলে রাখে। ভাঙা অবস্থায় স্টিকগুলোকে যেখানে সেখানে পড়ে থাকতে দেখে কেউই আশ্চর্য হবে না, কারণ খেলায় হেরে গিয়ে অনেকেই তাদের স্টিকগুলো ভেঙে ফেলে দিয়ে থাকে। সত্যি কথা বলতে কি, এটাও একটা খেলা বই কি। কিন্তু তারপরেই জেনি ভাবল তার সেই কর্মপদ্ধতি, কিন্তু তারপরেও অনেকের চোখে সেটা সন্দেহের উদ্রেক করতে পারে। তাই সে সম্পূর্ণ নিশ্চিত হওয়ার জন্যেই সেই অ্যাটাচি কেসটা লেকের জলে নিক্ষেপ করে। বন্ধু, আর সেটাই হলো অ্যাটাচি কেস রহস্যের আসল সত্য ঘটনা। বেশ কিছুক্ষণ নীরবে বন্ধুর দিকে তাকিয়ে রইলেন জ্যাপ। তারপর তিনি উঠে দাঁড়িয়ে তার পিঠে চাপড় মেরে কাজের প্রশংসা করে হেসে উঠলেন।